পরে, এখন না। এখন না, এটা পরে। আচ্ছা, ঠিক আছে, আপনারা ঠিক আছে। মানে ক্লাস শেষের পরে স্যার 2-3 কিছু ঘন্টা। কথা ছিল। হ্যাঁ ভাই বলেন। স্যার আমার ওই মা অসুস্থ তো, তার হ্যাঁ, হ্যাঁ। জন্য হসপিটালে আছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই জন্য তো আমি অ্যাটেন্ডেন্সটাও দিতে পারলাম না, আর সমস্যা নাই, আমি আপনার কন্টিনিউ করতে অ্যাটেন্ডেন্স পারলাম অলরেডি না। করে দিচ্ছি। ঠিক আছে, স্যার আমি সমস্যা নেই। লাইনে আছি, সমস্যা নেই। ফোন ফোন ওকে। থেকে আমি কমলদা কথা বলতে বরিশাল পারবো। আসছেন নাকি? কমলদা বরিশাল না আসছেন? আমাদের, না ও আচ্ছা, আমাদের আচ্ছা, আচ্ছা, এইখানে ঠিক আছে, আজকে সেকেন্ড ডোজ চলতেছে ব্লাডের। ও আচ্ছা, 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 ঠিক ঠিক আছে। আছে, খেয়াল রাখেন, ওইদিকে আগে খেয়াল রাখেন। এ তো ঠিক আপনি আছে। পাবেন, আবার সমস্যা নেই। ওকে, ঢুকে গেলাম ক্লাসে। আমরা মূলত আজকে জানবো জাভা স্ক্রিপ্ট কি জিনিস, জাভা স্ক্রিপ্ট আমাদের কি কাজে লাগে, এখানে মজাগুলো কি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আমি ভালো ওয়েব ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ওয়েব ডিজাইন পার্ট যেটা আছে, সেটা আমি অনেক ভালো, এটা আমি নিজেই মানে কনফার্ম করতে পারি। কিন্তু আমি জাভা স্ক্রিপ্ট কিন্তু 50-50, মানে খুব ডেপথ লেভেল জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামার আমি তা ঠিক না। জাভা স্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ওয়েব বেস। বুঝা গেছে কথাটা? এখন আমরা এই বিষয়গুলো আমরা একটু দেখব। সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি, একজন ওয়েব ডিজাইনারের মিনিমাম যতটুকু জানা উচিত তার ওয়েব ডিজাইনকে সাকসেস রূপে দেখার জন্য, আমি ততটুকু জানি। তো এতটুকু আমি আপনাদেরকে আপাতত শিখাতে পারবো। আর যদি মনে করেন আমরা ডিপ লেভেল জাভা স্ক্রিপ্ট শিখবো বা জানবো, তো আমি বেসিকটুকু আপনাদেরকে যদি জানাই, যেটা প্রথম স্টেজে আছেই, শিখতেই হবে, এতটুকু আমি আপনাদেরকে পারফেক্ট ভাবে জানানোর চেষ্টা করব, যেন অ্যাডভান্স লেভেলটা আপনারা পরিপূর্ণভাবে যখন কোনো ট্রেনার বা কোনো ভিডিও আপনারা দেখেন, সেটার জন্য আপনারা বুঝতে পারেন, ধরতে পারেন, সেই লেভেলটা আমি তৈরি করে দেওয়ার ট্রাই করব। এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার যতটুকু জাভা স্ক্রিপ্ট মিনিমাম থাকা দরকার আছে, ততটুকু আমি ট্রাই করব। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা? এখানে জাভা স্ক্রিপ্ট আগে থেকে জানেন আমার স্টুডেন্টের মধ্যে এমন কেউ আছেন কিনা? হালকা পাতলা জানি, হালকা অত পাতলা বেশি জানেন? জানি না। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? কমল কমলদা মনে হয় একটু ভালোই জানে, টুকটাক আর কি। কমল ভাই মোটামুটি ভালোই জানে, তাই তো? হ্যাঁ, সুমন রানা ভাইও জানে, অল্প জানেন। যাই হোক, অনেকেই জানে, অনেকেই জানে, আমি হয়তো বা জানি না। তাহলে আমি যদি কোনো ভুল রুটে চলে যাই, হ্যাঁ, তাহলে আমাকে একটু ব্যাকে নিয়ে আসবেন, কথা বুঝছেন? যে স্যার এইখানে একটু কারেকশন করে দেখেন, স্যার এইভাবে আছে। ঠিক আছে, এই অ্যাক্সেসটা আপনাদেরকে আমি দিয়ে রাখলাম আগে থেকে। অতএব জন্য আহ, যদি এরকম হয় যে আমি 3টা ইনফরমেশন ছিল, 2টা বলে গেছি, আর একটা আমার মিস হয়েছে, আপনারা হেল্প করবেন অবশ্যই। ঠিক আছে, করা যাবে তো নাকি? হ্যালো। জি ভাইয়া, শুনছি, ওকে। শুনছি। এখন তাহলে আমরা যাচ্ছি জাভা স্ক্রিপ্টে। আসলে জাভা স্ক্রিপ্ট আসলে কি? দেখেন, এই যে পেইন্টটা ওপেন করি, এখানে থাকুক এটা। একটা ওয়েবসাইটকে যদি মানে 2টা ওয়েতে ডেভেলপ করা হয়, মানে 2টা পার্টে একটা ওয়েবসাইটকে বলা যায় 3টা পার্টে ডেভেলপ করা হয় টোটালি। একটা হচ্ছে গ্রাফিক্সের মাধ্যমে, গ্রাফিক্স, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি মনে হয় শেয়ার দিই না আপনাদের। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি কি আছে এক্সট্রা? চলে আসছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো জি স্যার, ওয়েব দেখা যাচ্ছে। ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট, যেটা ওয়েব ডেভেলপমেন্টের 3টা পার্ট আছে। একটা হচ্ছে গ্রাফিক্স থেকে প্রথমে ডিজাইন হয়, এটা ওয়েবসাইটটা প্রথমে গ্রাফিক্স থেকে ডিজাইন হয়, যে দেখতে কেমন হবে,
এটা আপনারা ফটোশপ দিয়ে গতকালকে একটা অ্যাসেসমেন্টের সময় আপনারা দেখছেন যে একটা ফটোশপে একটা ওয়েব পেজ ডিজাইন করে দেওয়া হয়েছে এবং সেটাকে আপনাকে কোডে কনভার্ট করে ব্রাউজারে যেন এটা চলে এটা দেখতে মানে তৈরি করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি একজন কোডার কোড করে এটাকে ব্রাউজারে রানিং করার জন্য। তো এই একটা পার্ট। তারপর আসতেছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট সাইড এটা মানে কি সামনের দিকে না? হ্যালো, জি ফ্রন্ট স্যার। সাইড মানে কি সামনের দিকে? আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে সামনের সাইডে যে ডেভেলপমেন্টটা করা হয় এটা কেমন? যেটা দেখা যায়, যে ডেভেলপমেন্ট আসলে দেখা যায়, যে যেমন ধরেন আপনি এইচটিএমএল এর মাধ্যমে যে ডেভেলপমেন্ট করতেছেন, একটা এইচ অন ট্যাগ দিচ্ছেন, একটা এইচ অন ট্যাগ দিলে একটা এইচ অন এর মধ্যে যে আপনি টাইটেলটা দিচ্ছেন, হেডলাইনটা দিচ্ছেন, এটা দেখা যাচ্ছে, একটা ইমেজ দিচ্ছেন, এটা দেখা যাচ্ছে। তো এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে আপনি কি করতেছেন, যেটা কালার দিচ্ছেন, চেঞ্জ করতেছেন, ছোট অ্যানিমেশন দিচ্ছেন, হ্যাঁ বর্ডার দিচ্ছেন, এগুলো সবই দেখা যাচ্ছে। এগুলো কি সামনের সাইডে যে ডেভেলপমেন্টটা আছে, একদম সামনাসামনি যে ডেভেলপমেন্টটা, যেটা ইউজার দেখতে পায়, এটাকে ইউজার একটু খাতা কলম নিয়ে রাখেন। এই প্রশ্নগুলোর মানে ওয়ার্ড গুলো যদি আপনি একটু রেখে দেন আপনার কাছে, তাহলে হবে কি আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন এই ধরনের কিওয়ার্ডস গুলো আপনাদের সামনে আসবে বারবার। হ্যাঁ, যে ডেভেলপারটা মোটামুটি একটা ওয়েবসাইটের মানে ভিজুয়াল, যে মানে ভিজিবল যে সাইড পার্টটা আছে, ভিজিবল পার্ট মানে আউটলুক, যেটা ইন্টারফেস যেটাকে বলে, ইন্টারফেস মানে আউটলুক যেটা আমরা দেখতে পাই, হ্যাঁ, এই পার্টটার যে ডিজাইন ডেভেলপমেন্ট করে তাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর এই কাজটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। মানে যে আপনার ভাষায় কি হতে পারে, যে মানে বিষয়টা হচ্ছে যে জিনিসটা দেখা যায়, মানে আমরা ওয়েবসাইটের যে জিনিসগুলো দেখতে পাই, যে সাইটটা, ডিজাইন পার্টটা এবং এটার ইন্টারফেসটা আমরা বুঝতে পারি, এই যে ডেভেলপমেন্ট ইন্টারফেস বোঝার জন্য বা সুন্দর করার জন্য বা ইউজ করার জন্য যেন আরো ইজি হয়, এই ইউজ করার যে লুকটা, আউটলুকটা যেটা আমরা দেখতে পাই, এইটাকেই বলা হয় মূলত এই ডেভেলপমেন্টের সাথে যে কাজগুলো জড়িত, এগুলোকে সবগুলোকে সব মিলাই কি বলা হয়, এটাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে সামনের মানে মানে ভিজুয়াল মানে কি বলা যায় এটা, মানে যেটা আমরা দেখতে পাই এ ধরনের যে কাজগুলো আছে ওয়েবে, যা চেঞ্জ করলেই আমরা দেখতে পাই, যার পরিবর্তন হলে আমরা বুঝতে পারি, এটাকে বলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তো আপনি যদি আপওয়ার্কে আপওয়ার্ক অ্যাকাউন্ট করেন, আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট করেন, আপনাকে যদি বলা হয় লুকিং ফর এ ফ্রন্ট এন্ড ডেভেলপার, এখন আপনি তো জানেন না ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আসলে কি জিনিস। এখন আপনার সামনে দিয়ে আপনার জব ঘুরে বেড়াচ্ছে, আপনি কি বুঝতে পারবেন যে এটা আপনার জব? বলেন। কিন্তু আপনারা যদি এখন জানতে পারেন, কোনো ক্লায়েন্ট আসে বলে যে আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার খুঁজতেছি, ফ্রন্ট এন্ড ডিজাইনার খুঁজতেছি, তাহলে তো আপনি এবার পারবেন নাকি? কি বলেন? একটু কথা বলেন। জি স্যার। তা আপনারা এতটুকু বুঝছেন জি যে স্যার বাবু। ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ডিজাইনার কি? বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ আসলে কোনগুলা? ঠিক না? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ আসলে কোনগুলা? কি ভাষা জানলে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে স্বীকৃতি পাবো? সবার আগে HTML5 বর্তমানে যেটা চলতেছে, লেটেস্ট ভার্সন HTML5, CSS3। খাতা একটু লিখলে ভালো হয়, যদি আমি এখানে লিখে দিই তাহলে ভালো হবে। ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কি কি আছে, আমি যদি এখানে লিখি HTML5, CSS3। আচ্ছা, এবার এই দুইটা মিলে আসতেছে কি বলেন তো, বুটস্ট্র্যাপ। এটা ফ্রেমওয়ার্ক।
এটাকে আমরা পরে লিখি বুটস্ট্র্যাপটাকে। তার আগে আসতেছে দেখেন সিএসএস এর মধ্যে আরো কি কি থাকতে পারে। এই সিএসএসটাকে বেসিক এই সিএসএসটাকে ইউজ করে নতুন অ্যাড করা হয়েছে সাথে আরো যে মানে সিএসএস বেসিক এটাই আছে, কিছু রুলস কিছু লজিকের মাধ্যমে সিএসএস লেখার এই ওয়েটাকে বলতেছে সেস। কি বলতেছে? লেস। সেস লেস এই জিনিসগুলো বলতেছে আর কি। এটাকে একটু সরাই দিই। স্যাস আর লেস এই যে দুটা জিনিস, এই যে ভার্সন, এই দুটা কিন্তু আসলে নতুন কোনো ল্যাঙ্গুয়েজ না, এই দুটা কিন্তু সিএসএস এর। এটা কি বলেন তো? এটা কিসের? সিএসএস এর। এটা লেখার নিয়ম একটু মানে একটু আলাদা আছে এবং খুব ইন্টারেস্টিং। আপনারা যদি কখনো সুযোগ হয় এরপরে আপনারা যদি ওয়েব ডিজাইন পার্টে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আসেন, তো এইগুলো অনেক সময় প্রজেক্টের মাধ্যমে এইগুলো চলে আসতে পারে। সব প্রজেক্টে আসে না, কিন্তু এইগুলো মাঝে মাঝে আপনাকে ফেস করতে হতে পারে। হ্যাঁ, বেসিক আপনি সিএসএস জানলে আপনার জব আছে। এগুলো হচ্ছে আপনার কাছে একটু এক্সট্রা অর্ডিনারি, যদি আপনি পেরে যান তো ভালো। ঠিক আছে, এটা এখানে কাজ আছে। আচ্ছা, এরপরে কাজ আসতেছে কি, বুটস্ট্র্যাপ তো একটা ফ্রেমওয়ার্ক। এরপর আসতেছে জেএস, জাভা স্ক্রিপ্ট। কি আসতেছে? জাভা স্ক্রিপ্ট। এটা যদি আপনি একটু ই করেন, জাভা স্ক্রিপ্টটা যখন আপনি পুরোপুরি শিখে যাবেন, কোর ল্যাঙ্গুয়েজটা কি হবে এখানে? জাভা স্ক্রিপ্ট। ওয়েবের যে প্রোগ্রামিং, ফ্রন্ট এন্ড যে প্রোগ্রামিংটা আছে, এই প্রোগ্রামিংটা বলতে গেলে জাভা স্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব ডিজাইনের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সাইডে। জাভা স্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামার, আপনি এখন প্রোগ্রামিং এর দিকে যাচ্ছেন, কিন্তু এই প্রোগ্রামিংটার কতগুলো কি হয়েছে, সিএসএস থেকে যেরকম সেয়াস লেস আসছে লজিকের মাধ্যমে লেখা, ঠিক এরকম জাভা স্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি ওয়েবের অনেক কিছু ফ্রন্ট এন্ড সাইডে ডাইনামিক্যালি শো করতে পারেন। যেমন স্লাইডার, যেমন আপনি নেভিগেশন, যেমন মাল্টি স্লাইডার, যেমন একটা টগল মেনু যে ক্লিক করলে অনেকগুলো অপশন আপনি হাইড করে রাখতে পারতেছেন। ক্লিক করলে দেখা যাবে 100 মানে টেক্সট 100 ওয়ার্ড দেখাচ্ছে, ক্লিক করলে পুরো আর্টিকেলটা দেখা যাবে। এরকম যে অপশনগুলো মানে ডাইনামিক কিছু অপশন লজিকের মাধ্যমে যে কাজগুলো করে থাকে, প্রোগ্রামিং এর যে কাজগুলো করে থাকে লজিকের মাধ্যমে, এটা মূলত জাভা স্ক্রিপ্ট করে থাকে। কে করে থাকে? জাভা স্ক্রিপ্ট করে থাকে। এর জন্য অনেক কিছু আপনাকে জানতে হবে। তো এই অনেক কিছুর মধ্যে থেকে ওভারঅল অনেক কোড করা লাগতে পারে। তো সেই কোডগুলো যেন একটু সহজ হয়ে যায়, এই ধরনের কাজের প্যাটার্নের উপর ডিপেন্ড করে জাভাস্ক্রিপ্ট তার অনেকগুলো লাইব্রেরি তৈরি করছে। কাজের উপর ডিপেন্ড করে জাভাস্ক্রিপ্ট অনেকগুলো লাইব্রেরি তৈরি করছে। মানে জাভাস্ক্রিপ্ট শুধু স্লাইডার তৈরির জন্য ইউজ হয় না, অনেক ধরনের কাজ জাভাস্ক্রিপ্ট ওয়েবে করে থাকে। তো এইগুলোর মধ্যে আহ, কয়েকটা নাম আমি আপনাদেরকে বলি, আরো আছে, খুঁজলে পাবেন। যেমন ধরে যে কোয়েরি, আচ্ছা, এই যে কোয়েরিটা আমরা অলরেডি অনেকে চিনে ফেলছি যারা স্লাইডার ডাউনলোড করে আমরা করেছিলাম, কি বলে, স্লাইডারকে চালানোর জন্য আমরা একবার ডাউনলোড করেছিলাম। তারপরে এখানে আমরা করছি ওই যে বুটস্ট্র্যাপে আমরা দেখছি যে যে কোয়েরি লাইব্রেরিটা সবার আগে অ্যাড করা থাকে। তার মানে বুটস্ট্র্যাপের মধ্যে যে ফাংশনালিটি গুলো কল করা হচ্ছে সেগুলো যে কোয়েরির যে লাইব্রেরিটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা আছে সেইখান থেকে। হ্যালো হ্যালো জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ,
তো জাভাস্ক্রিপ্ট এর যে মানে কোর যেগুলো বারবার লিখতে হয়, ওই যে আমি একটা কথা বলছি, অনেক কিছু লেখার পর একটা আউটপুট আসতে পারে। অনেক কোর ল্যাঙ্গুয়েজ যদি লেখেন তাহলে অনেক কিছু লিখতে হয়। তো এগুলো একটা লাইব্রেরিতে যে যে ফাংশনগুলো নিয়মিত আমরা ইউজ করতেছি, যে ফাংশনগুলো আমরা বেশি বেশি ইউজ করতেছি, নিয়মিত ইউজ করতেছি, এগুলো যেন ডিজাইনাররা বেশি বেশি পেইন না পড়ে, সেই জন্য তারা কি করছে, জাভা স্ক্রিপ্টের যারা ডেভেলপার আছেন তারা কি করছেন, এই জাভাস্ক্রিপ্টের এই ফাংশনালিটি গুলো অলরেডি রেডিমেড ভাবে তৈরি করে রাখছেন। কোথায়? jQuery লাইব্রেরির মধ্যে। আপনি জাস্ট কি করতেছেন, ক্লাস, এক একটা ক্লাসের মধ্যে এক একটা ফাংশন তৈরি করে রাখছে। আপনি খালি ক্লাসগুলো ডাক দিলে সেই ফাংশনের পুরো রেজাল্টটা আপনি পাচ্ছেন। এই জন্য একটা লাইব্রেরি তৈরি করছে তারা, jQuery, যেটা ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে এখনো স্ট্রং ভূমিকা পালন করতেছে। এই কথাটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, খুব স্লো। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি স্যার। আমার কোশ্চেন নেই। জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, এরকম আরেকটা আছে, যে কয়টি পরে আসতেছে অ্যাঙ্গুলার জেস, এটা এক ধরনের কাজ করে। রিয়াক্ট জেস, স্পেলিং ভুল গেলে আমার বলবেন, হ্যাঁ। রিয়াক্ট জেস একটা, তারপরে কি আছে, লাস্ট ভার্সন আজকে জেস, নোড জেস, আর কি আছে, এরকম অনেকগুলো আছে, আরো মনে আসতেছে না আমার। অ্যাজাক্স, অ্যাজাক্স জেস, এই জেস জেস যাই দেখতেছেন এগুলোর কোর ল্যাঙ্গুয়েজ কোনটা বলেন তো? জাভা স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট। তার মানে আপনি যদি জাভা স্ক্রিপ্ট ভালো মতো পারেন, এই জিনিসগুলো বুটস্ট্র্যাপ শিখতে যেরকম আপনার 5 থেকে 7 দিন লাগছে, এইগুলো জানতো আপনার মানে শিখতে আপনার 10 থেকে 15 দিন সর্বোচ্চ, এবং ইউজ করতে 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 এগুলো আপনি সবই জেনে ফেলবেন যে কিভাবে কি করা যায়। ওভারঅল আমি চিন্তা করি, আমার ধারণা যে একটা মানুষ যদি 6 মাস জাভা স্ক্রিপ্ট অ্যানালাইসিস নিয়ে পড়ে থাকে, তাহলে সে যে কোনো এক সাইডে খুব ভালো মাপের ডেভেলপার হয়ে যাবে। 6 মাস এনাফ। বুঝাতে পারছি কথাটা? জাভা স্ক্রিপ্টটাকে আমরা যতটাই ছোট মনে করি না কেন, অনেকে মনে করে জাভা স্ক্রিপ্ট এই তো মনে হয় স্লাইডার চালায় আর কোনো কাজ করে না। না, জাভা স্ক্রিপ্ট এখন যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সাথে ব্যাক এন্ডে যে কাজগুলো চলে, এই ব্যাক এন্ডের অনেক কাজের ভূমিকা তারা রাখতেছে। ব্যাক এন্ডের অনেক কাজের ভূমিকায় সহায়তা হিসেবে কাজ করতেছে। ডাটা পাঁচ করা, ডাটা রিজার্ভ করা, রান টাইমে ডাটা রিজার্ভ করে রাখা, হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে। তো এখন আমরা মোটামুটি জানলাম যে জাভা স্ক্রিপ্ট একটা কোর ল্যাঙ্গুয়েজ, এবং এটার অনেকগুলো লাইব্রেরি অলরেডি মার্কেট প্লেসে এস্টাবলিশড অবস্থায় আছে। বুঝা গেছে? যেমন ধরেন কোনো লাইব্রেরি ই কমার্সের সাইটের জন্য কাজ করতেছে, কোনো লাইব্রেরি মোবাইল অ্যাপসের জন্য কাজ করতেছে, কোনো লাইব্রেরি দেখা যাচ্ছে ওয়েবের জন্য কাজ করতেছে, কোনো লাইব্রেরি দেখা যাচ্ছে ওয়েবকে জাভাস্ক্রিপ্ট প্ল্যাটফর্ম দিচ্ছে, মানে লোকাল সার্ভার তৈরি করতেছে। এরকম অনেক ব্যাপার আছে। তো এগুলো কঠিন কঠিন ওয়ার্ড, আগে আমাদের জানতে হবে যে জাভাস্ক্রিপ্ট কি, কিভাবে ইউজ করা যায়, বেসিক্যালি এটার সিস্টেমটা কি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু যাই যে আমরা মূলত শিখবো কোথা থেকে। আমরা সবচেয়ে ট্রাস্টেবল যে জায়গাটা, সবচেয়ে বেসিক যে জায়গাটা, W3 স্কুলস, এখান থেকে আমরা দেখা শুরু করি যে জাভা স্ক্রিপ্ট আসলে কোথায় কি করে বা কিছু। এখানে বলতে চাচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওয়ার্ল্ডের মধ্যে, তার মধ্যে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। এই জাভাস্ক্রিপ্টটা কিসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জাভাস্ক্রিপ্টটা কিসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা ওয়েবের। এটা ওয়েবের, এটা অ্যান্ড্রয়েডও বলা যায়, অ্যান্ড্রয়েডেও কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজ করে। শুধু ওয়েব বললেই হবে না, অ্যান্ড্রয়েডেও এখন
বিশাল রাজত্ব তার। রিয়াক্ট জেএস এর মাধ্যমে আপনি অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারতেছেন, তাই না? তাহলে এটাকে শুধু ওয়েব ওয়েব বললে হবে না, এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও কাজ করতেছে, যদিও এটা ওয়েব কানেক্টেড, রাইট? ওয়েব কানেক্টেড। আমরা মোবাইল থেকেও দেখি তো, ওয়েবসাইটে তো দেখি নাকি? জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন। যদি আপনি মানে খুব মজা নিয়ে শিখতে চান, এটা জাভাস্ক্রিপ্ট খুব মজা নিয়ে শেখার একটা ব্যাপার, কিন্তু মজা ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস এখানে সবচেয়ে ফ্যাক্ট। যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি, এখানে হিউজ পরিমাণ ইভেন্ট আছে, হিউজ পরিমাণ ফাংশন আছে। হ্যাঁ, তো যদি আপনি যদি জানতে চান তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে আপনাকে একটু সময় নিয়ে জানতে হবে। আচ্ছা, এরপরে দেখি আমরা, এখানে তেমন কিছু বলার কারণে ইন্ট্রোডাকশনে যাই। আচ্ছা, মূলত জাভাস্ক্রিপ্ট কি করে? মূলত জাভাস্ক্রিপ্ট কি করে আমরা যদি খেয়াল করি, জাভাস্ক্রিপ্ট মূলত ডোম নিয়ে কাজ করে, ব্রাউজারের ডোম নিয়ে কাজ করে। জাভাস্ক্রিপ্ট মূলত কি নিয়ে কাজ করে? ব্রাউজারের ডোম, DOM। এখানে ভাইয়া রোমটা কি এখানে? আচ্ছা, আমি একটু ভেঙে বলতেছি, আমি যতদূর বুঝি আপনার ততদূর বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আমার আমার মতো করে এগুলো মুছে দেই, সাইডে থাকো। ওকে, বুঝাই দেন। আচ্ছা, এই যে আপনার ডোমে আমরা যাচ্ছি, এখানে ডোম কোথায় গেল? এই যে JSON ডোম। ডোমটা আসলে কি খেয়াল করেন, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডোমটা আসলে কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। একটু কঠিন কঠিন ওয়ার্ড বলতেছি, তাই না? দেখা যাচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ব্রাউজারে এই জিনিসটা নিয়েই মূলত HTML চলে, ডকুমেন্ট অবজেক্ট আর কি মডেল। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার জি। কথা হচ্ছে, খেয়াল করেন এই যে ডকুমেন্ট অবজেক্ট মডেলটা আসলে কি, এই ডকুমেন্টটা আসলে কি, আর অবজেক্টটা কি, আর মডেলটা কি। আমরা যদি এই জায়গাতে যাই, খেয়াল করেন এখানে একটা মডেল, সুন্দর একটা জিনিস দেওয়া আছে, না? দেখেন, জি। when a web page is loaded, the browsers created a documents object model of the page. যখন একটা ওয়েব পেজ লোড নেয় তখন ব্রাউজার কি ক্রিয়েট করে? ডকুমেন্ট অবজেক্ট আর মডেল তৈরি করে একটা ডকুমেন্ট পেজের। অবজেক্ট একটা পেজকে, একটা ওয়েব পেজের ডকুমেন্ট অবজেক্ট আর মডেল হিসেবে তারা তৈরি করে একটা ব্রাউজার। হ্যাঁ, the HTML DOM model is construct as a tree of object. এই একটা HTML এর মধ্যে অনেক অবজেক্ট থাকে না? অবজেক্ট মানে কি? এই যে ট্যাগ গুলো না, এলিমেন্ট। এই ট্যাগ গুলো কি? HTML এলিমেন্ট। এলিমেন্ট মানে কি? বাংলায় বলেন, এলিমেন্ট কি? উপাদান। 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 তা এই উপাদানগুলো কি? HTML এর প্রত্যেকটা ট্যাগ একটা করে উপাদান, রাইট? আর এখানে আমরা ধরে নিচ্ছি এগুলো সবই এক একটা অবজেক্ট। যতগুলো উপাদান দেখতেছেন এগুলো সব কি? অবজেক্ট। দেখেন, টোটাল HTML-টাকে যদি একটা ট্রি ধরেন, টোটাল HTML-টাকে ঘুরাই নিয়ে কোথায় চলে গেছে? HTML ট্যাগের মধ্যে, তাই না? দেখা যাচ্ছে HTML ট্যাগের জি। মধ্যে। এই HTML-টাকে টোটালকে একটা, পুরো HTML একটা ফাইলকে টোটালকে একটা ডকুমেন্ট হিসেবে ধরা হয়েছে। কি হিসেবে ধরা হয়েছে? ব্রাউজার কি হিসেবে ধরে এটাকে? ডকুমেন্ট হিসেবে। ডকুমেন্ট। এর মধ্যে দেখেন অনেক অবজেক্ট আছে। HTML ট্যাগ, হেড এলিমেন্ট, বডি এলিমেন্ট, অ্যাট্রিবিউট, টাইটেল, টেক্সট, অনেক কিছু আছে। এই সব অবজেক্ট, এগুলো সব এক একটা কি? সব এক একটা অবজেক্ট। আর টোটাল বিষয়টা যে ট্রির মতো করে সাজানো আছে, দেখেন একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা না হলে চলবে না। এগুলো টোটালটা একটা মডেল হিসেবে ধরা হয়েছে। টোটাল বিষয়টাকে মডেল, ডকুমেন্ট অবজেক্ট মডেল। জাভাস্ক্রিপ্ট এর মধ্যেই কাজ করে। জাভাস্ক্রিপ্ট মূলত কি কি কাজ করতে পারে আপনাদেরকে ছোট্ট করে আলোচনা করে দিই। দেখেন, with the object model, JavaScript gets all the power it needs to create dynamic HTML. এই যে অবজেক্ট আর মডেল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর থেকে এগুলোকেও কি করতে পারে?
নিজস্ব পাওয়ারে টোটাল বিষয়গুলোকেও কন্ট্রোল করে কি করতে পারে, যে একটা ডাইনামিক HTML তৈরি করতে পারে। মানে এই বিষয়গুলোকেও কি করতে পারে, কন্ট্রোল করতে পারে যে কোনো কিছু। কি কি বলছে, HTML ট্যাগ থেকে শুরু করে টাইটেল, অ্যাট্রিবিউট মানে ট্যাগ, অ্যাট্রিবিউট, টেক্সট, লিংক, আপনি যাই বলেন না কেন, HTML টোটাল যত কিছু অবজেক্ট আছে সব কিছুকেও সবকিছুই ও নিজে কন্ট্রোল করতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্ন আসতে পারে যে HTML এর আবার কন্ট্রোল করার কি আছে। আমরা সামনে গেলে এই প্রশ্নটা আপনাদের আসবে, এই প্রশ্নটা আপনার কাছে কখন আসবে এটা দেখার জন্য আমি ওয়েট করতেছি। আচ্ছা, JavaScript can change all the HTML element in the page. HTML এলিমেন্ট কোনগুলা, যতগুলো ট্যাগ ততগুলোই HTML এলিমেন্ট। এনে বলছে কি JavaScript যে কোনো HTML এলিমেন্টকে ট্যাগকে চেঞ্জ করতে পারে, মানে প্রভাবিত করে চেঞ্জ করতে পারে, তাই তো। JavaScript can change all the HTML attribute in the page. JavaScript HTML পেজের যে অ্যাট্রিবিউট আছে সেটাও চেঞ্জ করে দিতে পারে। আমরা এটা দেখছি অলরেডি, আমরা দেখছি না, আমরা টোগলের কাজ করছিলাম ওখানে, মেনু মেনু তৈরি করার সময় টোগল করছিলাম, মনে আছে? যে ক্লিক করলে একটা ক্লাস, জি জি ভাইয়া। ভাইয়া একটা ক্লাস অ্যাড হয়, আবার ক্লিক করলে একটা নাই হয়ে মেনুবার যাচ্ছে। তার মানে আমরা দেখছি জাভাস্ক্রিপ্ট একটা অ্যাট্রিবিউটকেও প্রভাবিত করে, চেঞ্জ করতে পারে। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ অল সিএসএস স্টাইল ইন দ্য পেজ। জাভাস্ক্রিপ্ট কি করতে পারে, একটা পেজকে সিএসএস এর স্টাইলও চেঞ্জ করে দিতে পারে। কত ডেঞ্জারাস, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা পেজ, একটা ওয়েবসাইটকে কন্ট্রোল করা যায়, এরকম একটা অবস্থা। যে আমি HTML CSS কিছু লিখবো না, শুধু ট্যাগ গুলো লিখে যাব আর জাভাস্ক্রিপ্ট দিয়ে পুরো HTML CSS এর মানে CSS এর কাজ করব, অ্যাট্রিবিউটের কাজ করব। এটা অনেকটা পসিবল হয়ে যাচ্ছে, এরকমই একটা কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ক্যান রিমুভ এক্সিট HTML এলিমেন্ট এন্ড অ্যাট্রিবিউট। জাভাস্ক্রিপ্ট আপনি একটা HTML এলিমেন্ট লিখে রাখছেন, জাভাস্ক্রিপ্ট সেটাকে আবার মুছে দিতেও পারে। কথা বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট কি করতে পারে, মুছে দিতে পারে। জি ভাইয়া একবার অ্যাড করছে একটা ক্লাস, আবার সেটা রিমুভ করছে, দেখছেন? মনে আছে? ভাই স্লাইডারে দেখছি স্লাইডারের কথা বলছি না, ওই যে আমরা বলে টোগলে করছিলাম, একটা ক্লিক করলে একটা ক্লাস অ্যাড হচ্ছে, আবার একটা ক্লিক করলে সেই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে, মনে আছে? জি ভাইয়া স্মল ডিভাইসের জন্য। হুম, তো এটা একটা ব্যাপার। এবার কথা জাভাস্ক্রিপ্ট, টোগলের কথা মনে আছে জাভাস্ক্রিপ্ট ক্যান অ্যাডেড HTML এলিমেন্ট এন্ড অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট যে অ্যাড করে সেটাও দেখছি, যে রিমুভ করে সেটাও দেখছি। জাভাস্ক্রিপ্ট আবার ক্যান রিঅ্যাক্ট দেখছি টু অল এক্সিস্ট HTML ইভেন্ট ইন দ্য পেজ। জাভাস্ক্রিপ্টের যত এক্সিস্টিং যত ইভেন্ট, HTML এর যত ইভেন্ট আছে, যেমন ধরুন অন ক্লিক, মনে আছে, অন মাউস ওভার, এরকম কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলোর সাথে আমরা এখন আস্তে আস্তে পরিচিত হব। বুঝা গেছে? জি এই অন ক্লিক এই যে ইভেন্টটা, এটার জি কিন্তু প্রভাবিত করে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ক্যান ক্রিয়েট নিউ HTML ইভেন্ট ইন দ্য পেজ। জাভাস্ক্রিপ্ট কি করতে পারে, একটা নতুন ইভেন্টও পেজের মধ্যে তৈরি করতে পারে, ঠিক আছে না? এই যে HTML ডোম সম্পর্কে আলোচনা করছে, HTML এর ডোম আবার কি? The HTML DOM is a standard object model and programming interface for HTML. It defines, মানে কি, HTML এর যে অবজেক্ট গুলো আছে, যে অবজেক্ট গুলা, সেগুলোকে প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে যে কাজগুলো করা যায়, এই সুযোগগুলো যে তৈরি করে দিচ্ছে তাকেই বলতেছে HTML DOM। HTML এলিমেন্টস অ্যাজ অবজেক্ট, HTML এর যে এলিমেন্ট, আমি একটু আগে বলছিলাম HTML এর যে উপাদানগুলো আছে সেগুলো এক একটা কি, অবজেক্ট। দ্য প্রপার্টিজ, অবজেক্ট হ্যাঁ, দ্য প্রপার্টিজ অফ অল HTML এলিমেন্ট, যত প্রপার্টি আছে HTML এলিমেন্টের সবগুলোই এই ডোমের মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে। দ্য মেথডস টু অ্যাক্সেস অল HTML এলিমেন্ট, মেথড আছে কিছু, সেই মেথডের মাধ্যমেও এখানে অ্যাক্সেস করা যাচ্ছে HTML এলিমেন্টে। দ্য ইভেন্ট ফর অল HTML এলিমেন্ট, কিছু ইভেন্টও আছে যে ইভেন্টগুলো অটোমেটিক্যালি কাজ করে, আপনি ডাক দিবেন সেটা কাজ করে দেবে, আপনি ডাক দিবেন সেটা কাজ করে দেবে, তার নিজের একটা ক্ষমতা আছে। এগুলোর কি বলে, ইভেন্ট বলে। ইভেন্ট আসলে কি, যে আপনি একটা জিনিস আছে ওটা, মানে কি বলা যায়, একটা ফাংশনের মতো কাজ করে, বা এটা এটা কিছু করার ক্ষমতা দেয়। যেমন ধরেন ওই যে অন ক্লিক,
ওয়ান ক্লিক একটা অ্যাট্রিবিউট আছে যেটা ইভেন্টের কাজ করে, দেখছেন? ওইটার কথা বলতেছে। মেথড মানে কি? ওই যে ফাংশন বানাইছিলেন মনে আছে? মাই ফাংশন মনে আছে? এটা একটা জি ভাইয়া। এটা একটা মেথড, ঠিক আছে? এই এক্সেসের মাধ্যমে কাজ করে। ওভারঅল কি বলছে? ইন আদার ওয়ার্ডস দ্য HTML DOM ইজ এ স্ট্যান্ডার্ড ফর হাউ টু গেট, চেঞ্জ, অ্যাড অর ডিলিট HTML এলিমেন্টস। মানে কিভাবে ধরবে, চেঞ্জ করবে, অ্যাড করবে অর ডিলিট করবে HTML। এটা হচ্ছে HTML DOM এর কাজ। তো আমরা এখন ডোম সম্পর্কে একটু ধারণা পেলাম। ডোম আসলে কি জিনিস? এটা জাভা, এটা ব্রাউজারে থাকে। এটা কি? ডোমটা আসলে কিসে থাকে? ব্রাউজার থাকে। আপনি যখন একটা HTML পেজটাকে আপনি রান করেন, তখন ও কি করে? একটা HTML পেজকে একটা ডকুমেন্ট হিসেবে শো করে এবং তার অবজেক্ট গুলো, মানে প্রত্যেকটা এলিমেন্টকে একটা অবজেক্ট হিসেবে ধরে। হ্যাঁ, এইভাবে টোটাল একটা মডেলের মতো করে আমাদেরকে শো করে। এটা এই জিনিসটাকে এই জন্য বলা হচ্ছে ডোম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে? ওকে। তো জি ভাইয়া। এখন চলেন আমরা যে জাভা স্ক্রিপ্ট মানে কোথায় কিভাবে আসলো এগুলো নিয়ে একটু আমরা কথা বলে আসি। এই ডিটেলসটা কোথায় ছিল? হোমের পরেই আসতেছে। ইন্ট্রোডাকশনে থাকার কথা। খুব সুন্দর করে একটা ব্রিফ ছিল। এই দেখেন, আপনি কি জানেন যে জাভা স্ক্রিপ্ট আসলে কোথা থেকে বা কি? অনেকে আছে যারা অনেক ক্লায়েন্টও আছে যারা আসলে বুঝে না। তারা অনেক সময় মনে করে জাভা ল্যাঙ্গুয়েজের নাম শুনছেন? জাভা এটা জি ভাইয়া। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু জি ভাইয়া। এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা হচ্ছে আবার ব্যাক আলাদা এন্ডে কাজ করে। এটা কোথায় কাজ করে? পেছনে, যেটা আপনি দেখতে পাবেন না। ওই ব্যাকএন্ড। প্রোগ্রামিং কাজটা আপনি দেখতে পাবেন না। আপনি ফিল নিতে পারবেন, আপনি সুবিধা নিতে পারবেন, কিন্তু ওটা আপনি দেখতে পারবেন না যে কোথায় কিভাবে লেখা আছে। জাভা এরকম একটা ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু শুধু জাভা এমন একটা রিচ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে ও শুধু যে ওয়েবের ক্ষেত্রেই কাজ করে তা কিন্তু না। ওর মেশিং ল্যাঙ্গুয়েজ আছে, ওর ওয়েবের ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, এরকম আলাদা আলাদা লাইব্রেরি আছে প্রচুর পরিমাণে জাভার। মানে জাভা মেশিং ল্যাঙ্গুয়েজ। আপনার জাভার মোবাইল সেট দেখছেন? জি ভাই, আগে নোকিয়া ফোন ছিল। ভাই আগের হ্যাঁ, নোকিয়া আগে ফোন। যে এখনো আছে তো। হ্যাঁ, তাহলে ওটা মানে একটা মেশিং ল্যাঙ্গুয়েজের মতো কাজ করতেছে। আপনার অনেক 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 সেন্সর রিমোট এগুলো কাজ করতেছে জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে। অনেক লিফটের মধ্যে অনেক জাভা প্রোগ্রামিং এর অনেক কাজ থাকে, মানে মেশিং ল্যাঙ্গুয়েজ যেগুলো বলে জাভার। তো জাভা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার আপনি সুবিধা নিতে পারবেন, কিন্তু ওটা আপনি চোখে দেখতে পারবেন না যে কোথায় লেখা আছে। মানে লেখা কোথায় আছে দেখতে পারবেন, কিন্তু ওটার কোনো আউটপুট ভিউ, মানে দেখতে এরকম ডিজাইন হয়েছে সুন্দর, এরকম কিছু না। এটা সবই লজিকের পরে কাজ করতেছে এরা। এটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ। আর জাভা স্ক্রিপ্ট আসলে কি? জাভা স্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা হচ্ছে ওয়েব বেস ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ। মূলত কি জাভা স্ক্রিপ্ট একটা কি? ওয়েব বেস ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা যায়। স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা আমরা পরে দেখবো, অত কিছু জানার দরকার নাই। কি দুইটা 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 নাম নিয়ে আমাদের কনফ্লিক্ট আছে, জাভা এবং জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, তো জাভার যে মানে বেসিক, তার সাথে জাভা স্ক্রিপ্টের অনেক কিছু মিল আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একটা ল্যাঙ্গুয়েজ ঠিক মতো যদি শিখে নিতে পারেন, যেমন ধরুন জাভার সাথে জাভা স্ক্রিপ্টের সাথে পিএসপির অনেক মিল আছে, পিএসপির সাথে জাভার অনেক মিল আছে। তার মানে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো মতো শিখেন, পরের ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাকে খুব বেশি বোঝানোর দরকার হবে না। কথা ক্লিয়ার? বেসিক সবার এক, জি ভাইয়া। কিন্তু ইভেন্ট আলাদা হতে পারে, সুবিধা অসুবিধা আলাদা হতে পারে। এক একজন এক এক কাজে ইউজ হয় বিধায় তাদের ইউজের সময় চেহারা আর এক রকম হয়ে যেতে পারে, কিন্তু ঘটনা কিন্তু সবই এক। যেমন ধরেন আপনি বাংলার মধ্যে সেন্টেন্স কাকে বলে, হ্যান স্যান অনেক কিছু আছে, ঠিক এই একই ফরম্যাট ব্যাকরণ কিন্তু ইংলিশেও আছে ব্যাকরণ, আছে না? ঘুরে ফিরে দেখা গেলে ইংলিশটারই বাংলা করলে দেখা যাচ্ছে একই একই ঘটনা, ঘটনা একই, কিন্তু বলার সিস্টেমটা আলাদা। মনে হয় তো ভাই। বুঝতে পারছেন? তার মানে একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালো মতো শেখেন, জি। তাহলে আপনার আর কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রেশান থাকবে না। কিন্তু কথা হচ্ছে একটাই, শেখার ওয়ে আপনাকে জানতে হবে।
যেই ওয়ার্ডটাই আপনি পেতে যাবেন সেই ওয়ার্ডটাই আপনাকে ক্লিয়ার ভাবে জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমার কাছে প্রশ্ন করবেন, আমি জি বারবার বলছি জাভাস্ক্রিপ্ট আমি কিন্তু খুব বড় মাপের কেউ না, কিন্তু আমার কাছে যখন প্রশ্ন করবেন তখন আমার সিনিয়ররা আছে, আমি চেষ্টা করব তাদের কাছ থেকে একটা অ্যান্সার এনে আপনাদেরকে দেওয়ার। গুগল আছে, সার্চ করে আমরা দেখতে পারি, ঠিক আছে না? আর একটা মানুষ এই প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, জি যেহেতু আমি এক্সপার্ট খুব ভালো মাপেন না, আর যারা জাভাস্ক্রিপ্ট অনেক ভালো এক্সপার্টও, তারা যে সব সাইটটা জানেন তা কিন্তু না, ঠিক আছে? কেউ আছেন অ্যাঙ্গুলার জেএস এক্সপার্ট, কেউ বলতেছেন জেকোয়ারি এক্সপার্ট, কেউ বলছেন ভিউ জেএস এক্সপার্ট, এক একজন এক এক পার্টে এক্সপার্ট, ঠিক আছে? তো মানে যে যে বিষয়ে বেশি কাজ করছে সে সেই বিষয়ে এক্সপার্ট, এরকম একটা অবস্থা। তো এখানে লেখা আছে যে জাভা স্ক্রিপ্ট এবং জাভা আর কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এরা কিন্তু এক ল্যাঙ্গুয়েজ না, বোথ ইন কনসেপ্ট অ্যান্ড ডিজাইন। এরা কিন্তু মানে কনসেপ্ট গুলো কিন্তু ডিজাইন নিয়ে কাজ করে আর কি। জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড, জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয়েছিল কার মাধ্যমে দেখেন, ব্রেন্ডা এইচ নাকি কি উচ্চারণ হবে, ব্রেন্ডান ইচ 1995 সালে এটা আবিষ্কৃত করেছিলেন উনি পার্সোনালি, and become an ইকমা স্ট্যান্ডার্ড ইন 1997। ইকমা স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আহ, আহ, স্বীকৃতি দেওয়া হয় জাভাস্ক্রিপ্টটাকে মূলত 1997 সালে ইকমা স্ট্যান্ডার্ড হিসেব, এবং এটার অফিসিয়ালি একটা কোড নাম্বার নামে এই ল্যাঙ্গুয়েজটা করা যায়। ইকমা 262 is the official name, ECMA 262 অফিসিয়াল নেম অফ দ্য স্ট্যান্ডার্ড ভাবে হিসেবে করা হয়, কিন্তু পরবর্তীতে এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটার নাম কি দেওয়া হয়েছিল, ECMA স্ক্রিপ্ট ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্টের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা তাহলে কি, ECMA স্ক্রিপ্ট। অনেকে যদি এমন আছে যে কোনো কোনো জায়গায় ওই ECMA স্ক্রিপ্ট হিসেবেই কথা বলতেছে, মানে তারা অনেক কোর লেভেলের কথাবার্তা বলেন। অনেকে আছেন যারা বেশি জানেন, বা যারা যে সার্কেলটা বা যে ডেভেলপার সাইডটা অনেক ডিপ লেভেলে কাজ করে, তারা দেখা যায় আমরা যে সাধারণ নামে চিনি তারা অন্য ওয়ার্ড ইউজ করে তাকে ফাইন্ড আউট করেন। সেক্ষেত্রে যদি কেউ বলে যে ECMA স্ক্রিপ্ট নিয়ে তুমি কাজ করেছো, তো আপনি যদি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে থাকেন বা আপনি এক্সপার্ট হন, আপনি অবশ্যই বলতে পারেন হ্যাঁ ECMA স্ক্রিপ্ট আমি জানি বা কিছু, রাইট? এই জন্য আমাদেরকে এটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের এখন সময় আসছে যে জাভা স্ক্রিপ্ট আসলে কিভাবে লেখে এটা দেখার। জাভা স্ক্রিপ্ট এটা হচ্ছে 3 ভাবে লেখা যায়। কয় ভাবে জাভা স্ক্রিপ্ট কয় ভাবে লেখা যায় বলেন তো? হ্যালো, 3 ভাবে HTML এর ডকুমেন্টের উপরে, তিন ভাবে HTML এর ডকুমেন্টের উপরে 3 ভাবে সে ইফেক্ট করতে পারে। সিএসএস অ্যাজ এ সিএসএস 3 ভাবে কি কি বলেন তো? ইনলাইন, তারপরে দুটো আপনারা বলতে পারবেন? হ্যালো, ইন্টারনাল এক্সটার্নাল জোরে বলেন না। ইন্টারনাল এক্সটার্নাল গুড। আর কেউ? আর কেউ? হ্যালো, ভাই লেখার প্যাটার্নটা বলতে পারবো। হ্যাঁ কি কি প্যাটার্ন সেটা বলেন। একটা হলো গিয়ে ভাই শুধুমাত্র পপ আপে শো করবে, একটা সরাসরি উইন্ডোজে শো করবে, আর একটা হলো গিয়ে আমরা যে ইনস্পেক্ট এলিমেন্ট করি তখন ওই দিকে একটা ভাবে শো করে। কারণ একটা হচ্ছে ইনলাইনে লেখা যায়, একটা ইন্টারনাল লেখা যায়, মানে লেখার সিস্টেমটা বলছে, আপনি তো শো করার কথা বলতেছেন, ওটা আলাদা। প্রিন্টের কথা বলতেছেন আপনি, যে কোন কোন জায়গায় আমরা দেখতে পাই, তাই না? আমি বলতেছি কোথায় কোথায় লেখা যায়, কিভাবে কিভাবে লেখা যায়। দেখেন জাভা স্ক্রিপ্ট কয়ভাবে লেখা যায় আমরা একটু দেখবো। আমরা আজকের ক্লাস কোথায়, 26 নম্বর ক্লাস। দেখেন আপনারা ভুলে গেছেন, কিন্তু আপনাদের ক্লাসে ফোল্ডার করে রাখার কথা ছিল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আর এটার জন্য কোনো ঝামেলা হলে আমি দায়ী থাকবো না। ভাই আমাদের এদিকে নেট নাই বরিশালে। খুবই দুঃখজনক। বরিশালের ওয়েদার তো ভালো না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু আমাদের এখানে হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের এদিক বৃষ্টি শেষ, আপনাদের ওদিক শুরু হয়ে গেছে। হুম,
সেটাই দেখতেছি আর কি। সাবলাইন টেক্সট ওপেন করলাম। এটা আমার রানিং প্রজেক্ট, ওটা অফ থাকুক। আমরা এখানে আসি, মাঝখানে ফোল্ডারটা আমি সাবলাইন টেক্সটে নিয়ে যাই, কেটে দেই index.html। আমরা html এর ফরম্যাটটা আগে লিখে রাখি, html জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। ওকে, জাভাস্ক্রিপ্ট, আর কিছু লেখার দরকার নাই। আচ্ছা, খেয়াল করেন আমরা একটা স্ক্রিপ্ট আমরা একটা কপি করে নিয়ে আসি, সেখানে কি কি আছে আমরা একটু দেখে আসি। জাভাস্ক্রিপ্ট, হেডের মধ্যে লেখছে, যাও দেখতেছি, দেখো নাই। লাইনের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট আমরা লিখতেছি সেটা একটু আমরা দেখি কিভাবে লেখে। এই যে ইনলাইন যেটা বললাম আমরা, ডিরেক্ট ডিরেক্ট ইনলাইনের আমি এটা কপি করে নিয়ে গেলাম, ঠিক আছে। আমি লেখাটা একটু পরে দেখাবো যে কিভাবে লিখতে হয়, আমরা জাস্ট একটা ইফেক্ট দেখি। আপনারা এই কোডটা নিয়ে আবার ভয় পেন না যে কি লিখলো আর কি দেখালো, কিছুই বুঝলাম না, এটা আমরা পরে আস্তে আস্তে বুঝে নিব। এখন আচ্ছা, আমি কি আর একটু জুম করব? ঠিক আছে ভাইয়া, দেখা যাচ্ছে। হুম, দেখেন জাভাস্ক্রিপ্টটা ইনলাইনে লেখা যায়। ইনলাইনে কোথায়? লাইনের মধ্যে, ট্যাগের মধ্যে। এ দেখেন কোথায় লেখছে এটা, জাভাস্ক্রিপ্টটা কোথায় লেখছে? লাইনের মধ্যে। লাইনের লাইনের মধ্যে, মধ্যে। লাইনের মধ্যে লেখছে। এটা মনে রাখেন কিভাবে লিখতেছে, যে জাভাস্ক্রিপ্টটা মূলত কোথায় ইফেক্ট করবে এটা একটা সিলেক্টর হিসেবে ধরে নিয়ে তারপরে কাজ করতেছে, ঠিক না? এখানে আমি বারবার বলতেছি যে HTML-টাকেও কি হিসেবে ধরে? ডকুমেন্ট হিসেবে ধরে। কি হিসেবে ধরে? ডকুমেন্ট হিসেবে ধরে। তো সেই হিসেবে এই এতটুকু কিন্তু জাভাস্ক্রিপ্ট। ভাইয়া এই যে কি অন ক্লিক এটা কি একটা অ্যাট্রিবিউট না তাইলে? হ্যাঁ, এটা অন ক্লিক HTML একটা ইভেন্ট অ্যাট্রিবিউট। অন ক্লিক, জাভাস্ক্রিপ্টের বেলায় কি আমরা এটা অ্যাট্রিবিউটই বলবো? এটা তো জাভাস্ক্রিপ্ট না, এটা তো অ্যাট্রিবিউটই, কিন্তু অন ক্লিক ইভেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতেছে, আচ্ছা, মানে ইনলাইনে লিখতেছি আমি ডিরেক্ট। কথা বুঝছেন? এবার দেখেন কিভাবে কাজটা হচ্ছে। আমি যদি এটাকে কমেন্ট করে ভেঙে ভেঙে ভাইয়া? আপনাদেরকে দেখাই। হ্যাঁ ভাইয়া বলেন। ওই জাভাস্ক্রিপ্টটাকে মানে লিখবো কোথায় আবার একটু শর্ট করে একটু বলেন, আমি একটু একটু বলছি। আচ্ছা, আমরা ওইটা হচ্ছে ইনলাইনে কোথায় লিখি সেটা একটু দেখাচ্ছি আমি। ইনলাইনে HTML এর যে ইভেন্ট আছে না, অন ক্লিক, অন মাউস ওভার, এরকম অনেকগুলো ইভেন্ট আছে HTML এ। আমরা সার্চ করলে পাবো এই বিষয়টা। আমরা আপাতত মনে করি একটা ইভেন্ট আছে, আর কোনো ইভেন্ট নাই। সেটা হচ্ছে কি? অন ক্লিক। অন ক্লিক ইভেন্ট মানে হচ্ছে কি? বাটনটা ক্লিক করলে কি কাজ হবে? অন ক্লিক ইভেন্টের মানে কি? আপনি বাটন হতে পারে, আপনি লিংক হতে পারে, লিংকটাকে ক্লিক করার পরে ওই ফাংশনটা বা ওই জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিংটা কাজ করবে। লিংকে ক্লিক করার পরে, তো এই লিংকে ক্লিক করার পরে কি কাজ করবে? সেই যদি প্রোগ্রামটা আপনার লিখতে হয়, সেটা কোথায় লিখতে হবে? অন ক্লিক ইভেন্টের মাধ্যমে। কোন কি অ্যাট্রিবিউটের মাধ্যমে লেখা যায়? অন ক্লিক ইভেন্টের মাধ্যমে। ধরেন এই কথাটুকু আমি লিখতেছি যে পি ট্যাগ দিলাম,
পি ট্যাগের মধ্যেই আমরা একটা কথা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট আইডি নিয়ে বেশি কাজ করে। জাভাস্ক্রিপ্ট কি নিয়ে বেশি কাজ করে? আইডি নিয়ে। জাভাস্ক্রিপ্ট কিন্তু ক্লাস নিয়ে, জাভাস্ক্রিপ্ট কিন্তু ট্যাগ নিয়েও কাজ করতে পারে। ডিরেক্ট ট্যাগ নেমকে সিলেক্ট করা, ডিরেক্ট কি বলে অ্যাট্রিবিউটকে সিলেক্ট করা, ক্লাস নেমকে সিলেক্ট করা, ডিরেক্ট আইডিকে সিলেক্ট করা, এরকম বিভিন্নভাবে সিলেক্ট হিসেবে কাজ করতে পারে। তো আমরা এই পি ট্যাগের মধ্যে কিছু একটা ঘটাবো। সবাই একটু খেয়াল করেন, আমরা একটা গেম খেলতেছি মনে করেন, এই পি ট্যাগের মধ্যে কিছু একটা ঘটাবো আমরা। তো এখানে নাম দিলাম কি পিআইডি, কারণ এই ইফেক্টটা করবে কার পরে? এই আইডিটার পরে। আমরা দিলাম নাম হচ্ছে কি ডেমো বা এমএম, এরকম একটা নাম দিলাম এমএম। আইডিটার নাম দিলাম কি এমএম, আর কিছুই লিখলাম না। বা এখানে একটা কিছু লিখে দিলাম, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট। পি ট্যাগ তো আপনারা আগেও লিখছেন না? যারা প্রথম দিকের ক্লাস করতেন তাদের কথা বলতেছি, যারা প্রথম দিকের ক্লাসে আটকে আছেন। পি ট্যাগ তো সবাই লিখতে পারেন কিনা? এখন আমরা পি ট্যাগ লিখলাম, তার মধ্যে একটা আইডি জি নিলাম, স্যার। আইডি অ্যাট্রিবিউটের মধ্যে একটা আইডি নাম দিয়ে দিলাম, যার পরে আমরা ওই এমএম বললে বুঝবো এই পি ট্যাগে বুঝবো। আমাদের যদি 10টা পিও থাকে কোনো সমস্যা নাই, কারণ আমরা এমএম নামে যে পিটা আছে সেটাকে আমরা বুঝবো। কথা ক্লিয়ার? তো জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট। আমরা একটা উদাহরণ দিলাম, এবার বাটন দিলাম, একটা বাটন 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 লেখার পরে দেখেন টাইপ বাটন, বাটনের টাইপ কি বলে দিতে হয়, বাটনের টাইপ বাটন। এরপরে আমরা এই বাটনটাকে দিয়েই ওই পির উপরে ঘটনাটা ঘটাবো। যেমন ধরেন আপনি এই যে ফ্যানের সুইচে ক্লিক করলে ফ্যানটা চলতেছে, মূল অবজেক্টটা হচ্ছে ফ্যান, আমাদের এখানে পি, মূল অবজেক্টটা কি ফ্যান, আর আমাদের এখানে পি, ঠিক আছে? তাহলে ওই ফ্যানটা হচ্ছে আমরা একটা, এখানে আমার বাড়ির মধ্যে 3টা ফ্যান আছে, আমি একটা ফ্যানকে আইডি নাম্বার দিয়ে দিলাম আইডি এমএম, মানে আমি যে ঘটনাটা এখন ঘটাবো ওই বাটনের মাধ্যমে সেটা আইডি এমএম এই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না, অন্য কোনো ফ্যানে কাজ করবে না। কঠিন হয়ে গেল না তো বুঝতে? না স্যার। না ভাই বুঝতেছি। সবাই বুঝছেন না? যেহেতু আমি ঠিক খুব আছে। এক্সপার্ট না জি ভাই ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের ব্যাপারে, সেহেতু হয়তো বা বোঝানোয় প্যাচ লেগে যেতে পারে, আমাকে বলবেন। আপনারা যত প্যাচ দিবেন আমারে আমি তত ইজিতে বোঝানোর চেষ্টা করবো, আর তত ইজি হবে বিষয়টা। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো এখন বিষয়টা হচ্ছে কি, পারফেক্ট এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন বিষয়টা হচ্ছে আমি এই এমএমটাকে যদি আমি এই বাটনের সাথে কানেক্ট করে দিই, তাহলে এই বাটন হচ্ছে সেই সুইচ যেটা ফ্যান চালু করবে। তাহলে আমরা এখানে কাজ করলাম যে কি নাম দিলাম, এই বাটনটার নাম হচ্ছে অন ক্লিক, একটা অ্যাট্রিবিউট। মানে এই বাটনটা আগে শুধু বাটন ছিল, এখন এই বাটনটা ক্লিক করলে কিছু একটা ঘটবে, অন ক্লিক মানে হচ্ছে কিছু একটা ঘটার জন্য এই বাটনটা ক্লিক করলেই কিছু একটা ঘটবে, এই জন্য নাম দেওয়া হয়েছে অন ক্লিক। ক্লিক করলে কি হবে তাই বলে দিছে। তো আমরা এখানে কি করলাম খেয়াল করেন, অন ক্লিক লেখার পরে আমরা এখানে বললাম জাভাস্ক্রিপ্ট লিখতেছি, দেখেন জাভাস্ক্রিপ্টটা কির মাধ্যমে লিখতে হয়, ডিরেক্ট লিখবো এখানে। এটা হচ্ছে একটা এইচটিএমএল এর অবজেক্ট নিয়ে আমরা কাজ করব না? এই পিটা কি এইচটিএমএল এর একটা অবজেক্ট না, বলেন? পিটা হচ্ছে এইচটিএমএল এর একটা এলিমেন্ট, আর জাভাস্ক্রিপ্টের কাছে ডোমের কাছে এটা একটা পি হচ্ছে কি একটা অবজেক্ট। কি এটা অবজেক্ট। আমরা এখন এতদিন দেখেছি একটা এইচটিএমএল এলিমেন্ট অ্যাট্রিবিউট এগুলা, আমরা একটু চোখ এবার একটু উল্টা দিক থেকে ঘোরাই, আমরা এখন নিজেরাই ব্রাউজার, আমরা এখন কি নিজেরা ব্রাউজার। কথা বুঝছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাই স্যার শুনতে পাচ্ছি। তো ব্রাউজার হলে আমরা একটু আগে শিখে আসছি আমাদের কাছে ডোম আছে। ডোম মানে আমরা প্রত্যেকটা জাভাস্ক্রিপ্টের ট্যাগকে আমরা অবজেক্ট হিসেবে ধরতেছি, প্রত্যেকটা ট্যাগকে। তো এখানে কথা হচ্ছে আমরা এই পুরো এইচটিএমএল যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন এখন, এইটা টোটালটা একটা ডকুমেন্ট আমার কাছে, যেহেতু আমি ডোম, এটা কিছু টোটালটা আছে কি এটা ডকুমেন্ট। তো আমরা লিখলাম ডকুমেন্ট,
ডট, এবার লিখব হচ্ছে আমি যাকে ইফেক্ট করতে চাই তার নাম। ডকুমেন্ট মানে বললাম পুরো HTML ফাইলের মধ্যে, এই ডকুমেন্ট মানে আমি কি বললাম, পুরো HTML ফাইলের মধ্যে যার পরে ইফেক্ট করতে চাচ্ছি তার নাম। গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট, এলিমেন্ট মানে কি, আবার বলেন এলিমেন্ট মানে কি? উপাদান। উপাদান বাই আইডি, আইডির নামে, আইডি নামে যে উপাদানটা আছে, আমরা ধরতেছি কাকে, আইডি নামে যে উপাদানটা আছে বলে এখানে একটা কি করতেছি দেখেন, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করতেছি, এর মধ্যে সিঙ্গেল একটা কোটেশন দিছি, কারণ ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন হয় না, ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন হয় না। আমি যদি এখানে ডাবল কোটেশন দিয়ে দেই, একটু হিসাব করে দেখেন ঝামেলাটা কোথায় বাইতে গেল, এই ডাবল কোটেশন এখানে শেষ হয়ে গেল, দেখছেন কোথা থেকে ধরলো কোথায় শেষ করলো, দেখছেন ও এখান থেকে এসে এখানে একটা কোটেশনকে শেষ করে দিল, আর এখানে শুরু করে আবার এখানে একটা কোটেশন শেষ করে দিল। এর জন্য আমরা এখানে ডাবল কোটেশন দিতে পারবো না, এখানে এরকম সিঙ্গেল কোটেশন দিতে পারি। আর যদি আমরা বাইরের সাইডে, এরা দেখেন এরা বাইরের সাইডে সিঙ্গেল কোটেশন দিছে, বাইরের সাইডে সিঙ্গেল কোটেশন দিয়ে ভেতরে ওরা ডাবল কোটেশন দিছে, কথা বুঝছেন? আপনি এটাও করতে পারেন, আপনি ওইভাবেও করতে পারেন, খুব বেশি সমস্যা না। তো এখানে লিখলাম যে ডকুমেন্ট HTML এই পেজের মধ্যে গেট এলিমেন্ট বাই আইডি, লেখার সিস্টেমটা দেখেন, গেটের পুরোটাই স্মল, এলিমেন্টের ই বড়, বাইর বি বড়, আইডির আই বড়। গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এখানে নাম দিলাম mm, নাম দিলাম কি mm, তার মানে বোঝা যাচ্ছে এই বাটন যদি ক্লিক হয় কোনোভাবে তাহলে ও ঘটনা ঘটবে কোথায়, এই পির মধ্যে, রাইট? আচ্ছা, এবার আমরা এখানে ডট লিখলাম, কি ঘটবে এবার তাই বলতে যাচ্ছি। ওখান থেকে ক্লিক করলাম, ক্লিক করলে কি ঘটলো, পির মধ্যে ঘটবে ইনার HTML, ইনার HTML। দেখেন এটা লেখারও একটা ফরমেশন আছে, লেখার ফরম্যাটটা কি, ইনার, INN, ইনার মানে ভেতরকার HTML। ইনার HTML বলে এটা একটা বিল্ডিং ফাংশনের মতো। আমরা একটা কথা বলছিলাম যে কোনো কিছু লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে বুঝতে হবে এটা একটা ফাংশনের মতো, ছোট্ট করে এটা একটা ফাংশন বলা যেতে পারে, আপনি ধরে নেন এটা ফাংশনই, এরকমই কিছু, কারণ এখান থেকে ঘটনা ঘটে তাহলে এটা একটা ফাংশনের মতোই ধরে নেন। আর যদি এটা ফাংশনই ধরে নেন, এটা কি কি ধরনের ফাংশন, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের নিজের তৈরি করা একটা ফাংশন। এটা তো আপনার দেয়া কোনো নাম না, আপনার দেয়া কোনো নাম ইনার HTML, বলেন আপনার দেয়া কোনো নাম এটা না, তাহলে এটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের কিওয়ার্ডস, কিন্তু জাভা স্ক্রিপ্ট যে ল্যাঙ্গুয়েজ তার একটা কিওয়ার্ডস হচ্ছে ইনার HTML। হ্যাঁ বলেন। এটাতে তো উপরের গেট এলিমেন্ট বাই আইডি, ওটাও তো একটা ফাংশন। গেট এলিমেন্ট বাই আইডি, ধরেন আইডিটাকে ধরার জন্য এটা বিল্ডিং একটা ফাংশন ধরে দিছে, যে গেট এলিমেন্ট কিন্তু আপনি আমি লিখি নাই, ওদের লেখা, এটা বিল্ডিং একটা ফাংশন, আমরা জাস্ট কি করতেছি, ভ্যালু পুট করতেছি, রাইট? যাক এটা আমরা ওদিক না যাই, ফাংশনই না, ধরেন এটা ফাংশন টাংশন কিছু না, এটা জাস্ট একটা সিলেক্টর। এটা কি, গেট এলিমেন্ট, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। আপনারা CSS সিলেক্ট করতেন না, যাকে ডিজাইন করবেন তাকে সিলেক্ট করতেন না, এটা একটা সিলেক্টর ধরতে পারেন। তো গেট এলিমেন্ট বাই আইডি ডট কি করলেন, যে ইনার HTML ডট কি, ইনার HTML, এরপরে ফাংশন, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে বলা হচ্ছে ইনার HTML মানে কি, এই যে আইডিটা ধরছেন তার ভেতরকার যে HTMLটা আছে। ইনার HTML মানে কি, দেখেন লেখার সিস্টেম ভুল করা যাবে না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই আইডিটার নাম ডট ইনার HTML। ইনার HTML মানে হচ্ছে আপনি যে ট্যাগটাকে সিলেক্ট করলেন, যে অবজেক্টটাকে সিলেক্ট করলেন, সেই অবজেক্টের বা ট্যাগের ভেতরকার জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে।
আমরা এখানে লিখলাম যে হ্যালো, বাংলায় লিখলাম না ইংলিশে লিখি হাউ আর ইউ, হাউ আর ইউ, এটা আমরা লিখে দিলাম। মানে আমার যদি এই ট্যাগটা কোনোভাবে এই বাটনটা ক্লিক হয়, এই ট্যাগটা সিলেক্ট হবে, এই সিলেক্ট হয়ে ওই ট্যাগের ভিতরে যে ইনার এইচটিএমএল যে এইচটিএমএলটা ছিল সেটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। আমরা একটু দেখি হয় কিনা, না হলে আবার দেখবো কেন হয় নাই, কোনো সমস্যা নাই। দুই বাটনের মাঝখান দিয়ে কিছু লেখেন নাই। বাটনে তো কিছু লেখি নাই, তাই তো, থ্যাংক ইউ। এই বাটনটা আমরা লিখবো চেঞ্জ, চেঞ্জ। এটা হচ্ছে এইচটিএমএল এ দেখা যাবে এই বাটনটা চেঞ্জ বলা হচ্ছে। আমরা এখান থেকে ইন্সপেক্ট করে আপনাদেরকে আরো একটু ভেঙে দেই বিষয়টা। এখানে বলা হচ্ছে এই যে বাটনটা আছে, এই বাটনটা যখন অন ক্লিক হবে, ক্লিক হলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই এমএম এটাকে ধরবে। এমএমটা কে? পি ট্যাগের নাম হচ্ছে এমএম আইডি। ইনার এইচটিএমএল চেঞ্জ হয়ে হ্যালো হাউ আর ইউ কথাটা লেখা দেখা যাবে। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন চেঞ্জ হয় কিনা, এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এটা পির মধ্যে ছিল না, আইডি এমএম চেঞ্জ হয়ে যাবে। হলো না? তার মানে আমাদের এখানটা লেখাই ভুল আছে। ওয়েট, আমরা এটা একটু কারেকশন করে নেই। JavaScript demo mm ইনার এস্টিমেল এর পর ইকুয়াল সাইন দিতে হবে। সরি এটা ভুল হয়ে গেল। ইকুয়াল সাইন মানে ইনার HTML এর মধ্যে যেটা লেখা হবে সেটা কি হবে, অ্যাসাইন করে দিলে এই জিনিসটা লেখা হবে। ইনার HTML এর মধ্যে এটা একটা অ্যাসাইন বলে, মানে অ্যাসাইন করা মানে কি মান দেওয়া। এটার মানে কি মান দেওয়া, যে ইনার HTML এরটার মান কি হবে, এইটা হবে, ভেতরকার জিনিসটা কি হবে এটা হবে, তাই বলে দিল আর কি ইনার HTML এর মাধ্যমে। এবার দেখেন কাজ করবে ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। কই গেল? এটা না, আচ্ছা দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ভাই ওই যে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট গুলো গেল ভাই। কোথাকার ব্র্যাকেট? ওই যে হ্যালো হাউ আর ইউ এর দুই পাশে যে ব্র্যাকেট এইটা তো আপনি মান সিলেক্ট করার জন্য এতটুকু আপনার লিখতে হয়েছে, এতটুকু। তাহলে তো ভাই এটার ফাংশন থাকলো না ইনার এস্টিমেল। না এটা এখন ফাংশন না, এটা আমার ইনার HTML, এটা কোনো ফাংশন না। কিন্তু আপনি এটার মাধ্যমে এটার একটা বিল্ডিং সিস্টেমের মাধ্যমে ধরতেছেন, এটা আপনি ফাংশনের মতো করে মনে রাখতে পারেন। এগুলো কিন্তু ফাংশন না মূলত, ঠিক তাহলে আছে? ভাই ইনার এস্টিমেল আমরা কি হিসেবে ধরবো এদিকে? এটা হচ্ছে একটা সিলেক্টর। মানে এইটা হচ্ছে সিলেক্টর, সিলেক্ট করলেন এবং সিলেক্ট করলেন কি ইনার HTML এ কি চেঞ্জ হবে তাই। এইটা কিন্তু আরো কয়েকটা ওয়ে আছে, মানে ইনার HTML চেঞ্জ করতে চাইলে এইটাকে আপনারা ডাকতে হবে। আপনি যদি CSS এর চেঞ্জ করতে চান তাহলে এখানে আরেকভাবে ডাকতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ কিন্তু এগুলো বুঝতে পারছি, কিন্তু এই নামগুলো নিয়ে সমস্যা, এগুলো আসলে কি বলা হয়? আচ্ছা এটার আসলে কিছুই বলা হয় না। বিষয়টা হচ্ছে মনে করেন আপনাদের বলা হচ্ছে যেটা হচ্ছে সিলেক্টর। এটা কি মূলত সিলেক্টর, এখানে তো দুইটা পার্ট, এটা আরেকটা পার্ট, তাই না? দুইটা পার্ট। এটা হচ্ছে সিলেক্টর, আর সিলেক্ট করে কি ঘটনা ঘটবে এটা হচ্ছে সেই পার্ট। এটা হচ্ছে ঘটনা ঘটানোর পার্ট, যে কি ঘটবে এই যে এই পার্টটা, বুঝতে পারছেন? এই টোটালটা কিন্তু আবার কিসের মধ্যে, এই অ্যাট্রিবিউটের মধ্যে। এটা হচ্ছে ইনলাইন লেখার সিস্টেম। তো সবাই একটু একটা কাজ করেন, খাতায় একটুখানি বা আপনার HTML পেজ ইন্ডেক্স পেজ বানাইছেন? হ্যালো হ্যালো নেটে সমস্যা হয়, খাতা লিখতে হচ্ছে। আচ্ছা তাহলে আপনারা একটা কাজ করেন, আপনাদেরকে লিংকটা দিয়ে দেই। এই লিংকটাতে আপনারা যাবেন, যেটাকে ট্রাই করবেন।
যে ইনলাইনে লিখলাম কি করে। ঠিক আছে, এবার আমরা দেখব যে ইন্টারনাল কি করে লেখা যায়। ইনলাইন দেখলাম, এবার দেখবো ইন্টারনাল কি করে লেখা যায়, মানে ভেতরকার। আমরা দেখছিলাম না ইন্টারনাল লেখা যায়। ইন্টারনাল সিএসএস যদি আপনি লিখতে যান, এটা আপনার কোথায় লিখতে হয় মনে আছে? তো বডির মধ্যে, বডির মধ্যে লিখতে হয়। বডির মধ্যে না, হেডের মধ্যে লিখতে হয় হেডের ইন্টারনাল মধ্যে, সিএসএস। হেডের মধ্যে। হ্যাঁ, আর এটা কিন্তু আপনি বডির মধ্যেও লিখতে পারবেন, হেডের মধ্যেও লিখতে পারবেন, এটার কোনো মানা নাই। কিন্তু এটা কিসের মাধ্যমে লিখতে হয় আমরা একটু খেয়াল করি। স্ক্রিপ্ট একেবারে মধ্যে লিখতে হবে। হ্যাঁ, আমরা নতুন একটা কিছু লিখি এখানে, আবার লিখলাম পি, সরি এখানে না, একটু বাইরে। আমরা আবার লিখলাম পি, বিয়ার দেই এখানে, পি লিখলাম। দিস টেক্সট উইল বি চেঞ্জড, এই টেক্সটটা চেঞ্জ হবে, তাই না? এখন আমরা বলছিলাম যে ইন্টারনাল লিখবো। এবার ইন্টারনাল কি করে লেখা যায় খেয়াল করেন। এটা হচ্ছে আইডি নেম ধরবো একটা। এবার কিন্তু আর এমএম ধরবো না, কারণ এই পেজের মধ্যে আর এমএম ধরবো না, নতুন কিছু M1, আইডি নেম দিলাম M1। এটা বাটনও লিখলাম, দেখেন এই বাটনটা আমি নিয়ে নিলাম। বাটনটা নিয়ে আমি কি করতেছি খেয়াল করেন। বাটনটা নিয়ে আমরা এখানে এই জিনিসগুলো উঠাই নিলাম, যে এই জিনিসগুলো এখানে লিখবো না। অন ক্লিক এটা একটা অ্যাট্রিবিউট ছিল, কি ছিল? অন ক্লিক একটা অ্যাট্রিবিউট ছিল, নরমালি অ্যাট্রিবিউটের মধ্যে দেখাচ্ছে না এখন। হ্যালো, জি স্যার। জি স্যার। শুনতেছি। তো এখানে যদি দেখা যায় মাই ফাংশন, আমি লিখলাম মাই ফাংশন না, এখানে যদি আমরা লিখি যে মুরাদ নামে একটা ফাংশন দিলাম, মুরাদ নামে একটা ফাংশন দিলাম, এখানে একটা কমা আছে কিনা আমি একটু দেখে আসি, দাঁড়ান। ওটা ভাই দিলে হয় না দিলে হয়। যদি দিতে হয় তাহলে আমরা দিব, নাহলে পরবর্তীতে লগে এটা একটা মিসিং ধরবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরা দেখাচ্ছে ডিরেক্ট লিখে দেখাচ্ছে, যে আপনারা ওইভাবে লেখা লাগবে না, যে আপনার বাটন টাটন কিছুই করতে হবে না, এরকম কিছু একটা দেখাচ্ছে। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো আপনি কোনো কিছুই লিখলেন না, এই যে ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কোনো কিছুই লেখা থাকলো না, কোনো কিছুই লেখা থাকলো না। এবার আপনি কি করলেন, ডিরেক্ট স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ লিখলেন, দেখেন সবার লাস্টের দিকে আমরা রাখলাম, আমরা এটা উঠাই দেই, একটা ট্যাগ লিখে রাখলেন এবং তার নিচে লিখলেন স্ক্রিপ্ট, মানে আপনি ইন্টারনাল লিখতেছেন, ভিতরকার স্ক্রিপ্ট। এটা যদি আপনি নাও লেখেন এটা সমস্যা নাই, লেটেস্ট যে ভার্সন আসছে এটাতে এটা না লিখলেও চলবে। এবার আপনাদের ডিজাইনটা ছিল মনে আছে আপনার, এই কোডটুকু, এই কোডটুকু নিয়ে আসেন, এখানে দেন। ডকুমেন্ট নাম কি দিছে, ডকুমেন্ট মানে টোটালটাকে আগে ধরছে HTML-টাকে, গেট এলিমেন্ট বাই আইডি কি ধরছে M1, ইনার HTML চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে কি হ্যালো হাউ আর ইউ, এও বলবে কি হ্যালো হাউ আর ইউ। স্টেটমেন্ট শেষ, এখানে একটা সেমিকোলন হয়ে যাবে।
কি হবে, টোটাল ব্যাপারটা এখানে ঘটে গেছে, পুরোটাই শেষ। এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে সিলেক্টর, এই পার্টটা হচ্ছে যে স্টেটমেন্টটা ঘটবে সেটা। হ্যালো হাওয়ার, এখানে সেভাবেই দেওয়া আছে, দেখেন লাস্টে একটা কমা দেওয়া আছে। ডেমোতে ধরছে, আমরা ধরছি কাকে, আমরা ধরছি হচ্ছে M1 কে, এইটাকে ধরছি। এর মধ্যে কিছুই লেখা নেই, আছে এই পির মধ্যে কিছুই লেখা নেই। আমরা বলছি ইনার এস্টিমেল কি, ইনার এস্টিমেল হ্যালো হাউ আর ইউ, তাহলে এটা তো কিছুই দেখতে পাওয়ার কথা না, এর মধ্যে কিছুই নাই। তাহলে আমাদের এখানে কি আসবে, আমরা যদি এটা রান করি তাহলে দেখতে পাবো হ্যালো হাউ আর ইউ। দেখেন এটা ইনস্পেক্ট এলিমেন্ট করেন, ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখেন আইডি M1, আবার আমার এখানে যে দেখেন আইডি M1, আমার এখানে কিছু নাই, ওর ওইখানে কিন্তু আছে, ওর এখানে আছে। দেখছেন এখানে M1 এ কিন্তু চলে আসছে হ্যালো হাউ, কার মাধ্যমে আসছে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আসছে। দেখেন স্ক্রিপ্ট ট্যাগটা কিন্তু দেখা যাচ্ছে না, স্ক্রিপ্ট ট্যাগটা কি হয়েছে দেখা যাচ্ছে না, ও কিন্তু হাইড অবস্থায় আছে। দেখেন পেজের মধ্যে হাইড অবস্থা আছে, যেহেতু ট্যাগ এমনি দেখতে পাওয়ার কথা না, তারপরে স্ক্রিপ্ট ট্যাগটা একদম হাইড অবস্থায় দেখা যাচ্ছে এখানে স্ক্রিপ্ট। এবং এখানে M1 এ আমি কিছু লিখি নাই, বাট এইখানে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি M1 কে ধরলাম, ধরে ইনার এস্টিমেল বলে দিছি কি দেখা যাবে আর কি দেখা যাবে না। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস লেখার একটা সিস্টেম। এটা কি ইন্টারনাল সিএসএস লেখার একটা সিস্টেম। তাহলে আমরা ইনলাইনে কি করে লেখে, একদম লাইনের মধ্যে কি করে লেখে, এটা আমরা অলরেডি উপরেরটা দিয়ে দেখছি, নিচেরটা দিয়ে দেখলাম ইন্টারনাল সিএসএস কি করে লেখে। এবার আমরা লিখব এক্সটার্নাল সিএসএস কি করে লেখে। এক্সটার্নাল মানে বাইরের একটা ফাইল, রাইট? আমরা জাভা স্ক্রিপ্টে যে কয়টি ফাইল অ্যাড করছি না বাইরে, করছিলাম? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। জাভা স্ক্রিপ্টের মতো আমরা বাইরে একটা ফাইল অ্যাড করব, এই ফাইলটা আমাদের এখানে আমরা তৈরি করি। স্ক্রিপ্ট নাম দিলাম কি, স্ক্রিপ্ট ডট জেস, স্ক্রিপ্ট ডট জেস। এটাকে আমরা যদি এই পেজে নিয়ে আসি, এই পেজে এনে যদি আমরা এখানে দেখি যে স্ক্রিপ্ট ডট জেস আছে কিনা, আছে, ওকে। আমরা এখানে যদি এটাকে অ্যাড করি, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে অ্যাড করি, CRIPT স্ক্রিপ্ট। আচ্ছা, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এটা যদি লেখেন ভালো, না লিখলেও খারাপ কিছু না, কারণ লেটেস্ট ভার্সনে জাভাস্ক্রিপ্ট এটা না লিখলেও চলে। আচ্ছা, তো স্ক্রিপ্ট সোর্স অ্যাট্রিবিউটের নাম কি, SRC। এটার সাথে আপনার পরিচিত না আগে থেকেই, বলেন? জি ভাইয়া, এটার কাজ কি জানেন তো? সোর্স জি স্যার। বলে দেয়। সব পুরনো জিনিস, নতুন কি কিছুই নাই। সিএসএস এর সিলেক্টর আছে, এখানেও সিলেক্টর আছে, সিলেক্টর ধরার নিয়মটা দেখছেন, এটা আইডি ধরার নিয়মটা দেখলাম। এখানে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম এরকম কিছু একটা আছে ক্লাস ধরতে গেলে। আচ্ছা, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম এরকম কিছু একটা আছে। হ্যাঁ, আমার জাস্ট খেয়াল আসতেছে না, আমরা সার্চ করে দেখলেই পাবো। মানে আইডি কি করে সিলেক্ট করে, ক্লাস কি করে সিলেক্ট করে, ট্যাগ কি করে সিলেক্ট করে, তিন প্রকারই আমরা এখানে সিলেক্ট করতে পারবো। হুম, গেট এলিমেন্ট বাই অ্যাট্রিবিউট নেম এরকম আছে, আপনি অ্যাট্রিবিউটও সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, স্ক্রিপ্ট ডট জেএস মানে আমরা একটা স্ক্রিপ্ট ফাইলকে এখানে অ্যাড করলাম। আচ্ছা, আমরা যদি এখানে ই করি, কি করা যায়, আমরা ধরেন এখানে ই করলাম, ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা যেমন যে প্রথমে যে আমাকে দেখাচ্ছিলেন বাটনেরটা, ওটা যখন আমরা করবো তাকে প্রতিবার আমাদের বাটন এভাবে দিয়ে দিতে হবে, মানে যতবার দিব মানে চাবো যে বাটন লাগবে, আমরা ততবার কি আমার বাটন ভাবে দিতে হবে? হ্যাঁ, ততবার বাটন দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। যদি বাটনের মাধ্যমে ইন্টারনাল, মানে এটা শুধু বাটন না, এটা যেমন ধরেন আপনি যে কোনো টেক্সটকেও যদি অন ক্লিক বলে দেন, একটা টেক্সট লিখে তার উপরে আপনি লিখছেন কি অন ক্লিক, তো সেটা কিন্তু ক্লিকেবল হয়ে যাবে, অন ক্লিক করা যাবে।
ওই একটা টেক্সট ক্লিক করে দেখা গেল একটা কালার চেঞ্জ করে ফেললেন, এরকম কিছু হতে পারে। মানে জাস্ট একটা কথা যে এটা কিন্তু একটা ইভেন্ট, এটা যার পরে যে ট্যাগের মধ্যে আপনি লিখবেন সেই ট্যাগটাই ক্লিক করলে একটা ঘটনা ঘটানো সম্ভব। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে আমি যে আগে যেমন করতাম যে আপনার আইডি নাম, ধরেন আমরা এখানে আমি বাটন একটা দিলাম কিন্তু আমি কাজ করতে চাইতেছি ধরেন একটাতে না, আমি দুইটাতেই কাজ করতে চাইছি, এক সেটা বাটনে কি দুইটাতে এক যদি বাটনে আইডি নাম দিয়ে এক না, বাটনে করা যাবে? এক বাটনে দুইটা কাজ কখনোই করবে না, কারণ এক বাটনে একটা আইডি নিয়েই কাজ করতে পারবে, ও দুইটা আইডিতে কাজ করতে পারবে না। সিলেক্টর কখনো একসাথে দুটো তিনটা হয় না, হ্যাঁ, তা তো। কথা বুঝছেন? আচ্ছা, আর ওই যে এসকেপের যেটা ছিল ওইটাও কি সেম এভাবে আমাদের আমাদের বারবার দিতে হবে? কোনটা? ওই শেষেই। বুঝতে পারিনি। ভাইয়া ও মনে হয় এর কথা বলছে। এরের কথা? এরে কি ভাইয়া? না, আমরা তো এরের না অধিকার না, একটা বাটনটা বাটন তো দিয়েই সবকিছু select করা বাটনেরটা তো যায়। ক্লিয়ার হলাম, পরে যে আবার দেখলাম ওই এসকেপের ভিতরে যে লেখাটা, এটা কি আমাদের বারবার নিতে হবে? যদি আপনি বারবার ডিজাইন করতে চান, বিভিন্ন আইডির পরে কাজ করতে চান, তাহলে আপনাকে বারবার নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। যেমন ধরেন আমরা নতুন একটা নাম দিচ্ছি, পিওন, পিওন নামে একটা নাম নিলাম, ঠিক আছে? এই স্ক্রিপ্ট নামে একটা ফাইল তৈরি করছি, দেখছেন? স্ক্রিপ্ট নামে একটা ফাইল তৈরি করছি। হ্যাঁ হ্যাঁ, তা দেখি। আচ্ছা, তো আমরা একটু অন্যভাবে চেষ্টা করি, যদি হয়তো ভালো। আহ, এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমরা একটু ওপেন করি, এটাকে সেভ করি, এটাকে ওপেন করি। এখানে তো জাভা স্ক্রিপ্ট লেখার জন্য ঠিকঠাক করা হয়েছে, রাইট? জায়গাটা তো আমরা যদি ডিরেক্ট এখানে চিন্তা করেন যে এরকম একটা এই টোটালটাকে কপি করে নিয়ে যাই, হুম, টোটালটাকে কপি করে নিয়ে আসলাম, গেট এলিমেন্ট বাই আইডি পিওন। আমি কাকে ধরলাম এবার? পিওনকে ধরলাম, এর মধ্যে কিন্তু কিছুই লেখা নাই। পিওনের পরে বললাম ইনার এইচটিএমএল এ কি ঘটবে, ইনার এইচটিএমএল এ ঘটবে কি, ইনার এইচটিএমএল এ আমি এরকম কিছু দিয়েছিলাম, কথা বুঝছেন? আমি এরকম একটা চিহ্ন বা যাই হোক আমরা আলাদা কিছু দিলাম আর কি। তো এবার দেখেন কাজ করে কিনা। কাজ করছে, কিন্তু আমার এইচটিএমএল পেজে এটা কিছুই নাই। আমার এইচটিএমএল পেজে কিন্তু এরকম কোনো চিহ্ন নাই, আছে? এই আইডিটাকে ধরছে কে? এই এক্সটার্নাল ফাইল এসে ধরছে এইভাবে। এটা সিলেক্টর, ডকুমেন্ট, গেট এলিমেন্ট বাই আইডি p1, তারপরে বলতেছে কি ইনার এইচটিএমএল, তারপরে বলতেছে কি ইনার এইচটিএমএল এর মধ্যে এগুলো দিয়ে দেন। আপনারা অনেক স্লাইডার বা অনেক কিছুর ক্ষেত্রে দেখছেন না যে এইচটিএমএল এর মধ্যে নাই, বাট কোথা থেকে জানি আসতেছে, দেখছেন না? হ্যালো, হ্যালো। জি ভাই, দেখছি। সেইগুলো ঠিক এইভাবেই আসে, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আসে। এবং আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন কোথাতে আসতেছে, কিভাবে আসতেছে, এবার আপনি শিখে যাচ্ছেন, আপনি কিন্তু ওই অপশনগুলো অফ করে দিতে পারবেন এবার, ঠিক না? যদি আপনি চান জাভা স্ক্রিপ্টের স্লাইডার থেকে এক্সট্রা কোনো একটা নোট চলে আসছে বা এক্সট্রা কোনো একটা টেক্সট আসতেছে, অনেক ফ্রি ই আছে যে স্লাইডার আপনাকে ফ্রি ইউজ করতে দিতে চাচ্ছে না, ওর একটা বিশাল অ্যাডভার্টাইজ নিচে দিয়ে রেখে দিছে। কিভাবে দিয়ে রাখছে? আপনি এইচটিএমএল ফাইলে গেলে আবার পাচ্ছেন না, আবার এখানে পাচ্ছেন, কি একটা বিচ্ছিরি অবস্থা। আপনি কিন্তু এবার খুঁজে পাবেন যে কোথায় আছে এটা, ঠিক না? ট্রাই করলে খুঁজে পাওয়া যাবে। তো আমরা ৩ রকম জাভাস্ক্রিপ্ট লেখা দেখছি, একটা হচ্ছে লাইনে, একটা হচ্ছে ইন্টারনাল স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে। কয় রকম লেখা দেখলাম আমরা? কয় রকম লেখা দেখলাম বলেন? ৩ রকম। মনে থাকবে? ৩ রকম। মনে থাকবে? হ্যালো, Yes, sir. এই লেখাটার জি রুলসটা স্যার। মনে থাকবে আপনাদের? হ্যালো, ভাইয়া একটা প্রশ্ন আমার অবশ্যই অবশ্যই বলেন।
আচ্ছা আমরা এখানে তো এক্সটার্নাল যখন নিলাম হুম সিএসএস এর ক্ষেত্রে আমরা তো লিংক করি, হ্যাঁ এখানে আবার লিংক করলাম না, এখানে সোর্স এর মাধ্যমে নিলাম, এটা কেমন জাভাস্ক্রিপ্টের সিস্টেমটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে যা করবেন করবেন। যদি আপনি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে না আনেন তাহলে ওটা স্ক্রিপ্টের কাজটা করতে পারবে না, কারণ ওটা তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওই যে একমা স্ক্রিপ্ট নাম দেখছেন না, এটা একটা একমা স্ক্রিপ্ট বলা হয় যে অফিসিয়াল নেম। দেখছি। এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা নট অনলি সিএসএস অনলি টেক্সট, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কারণে ওকে স্ক্রিপ্টের মাধ্যমে আনা হয়েছে, কারণ ওটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। এজন্য এই স্ক্রিপ্ট যদি ছাড়া আপনি নিয়ে আসেন, এই ট্যাগ ছাড়া, তাহলে ও কাজ করবে না। ওই এখানে যেরকম লিঙ্ক করছিলেন না, লিঙ্ক ট্যাগের মাধ্যমে, এটা স্ক্রিপ্টের মাধ্যমে লিঙ্ক করা। আপনি জি জি বুটস্ট্র্যাপ যখন সেট আপ করেন দেখছেন সব স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, যে কোয়েরি পপার জেএস, তারপরে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, হুম, সব হচ্ছে কি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে অ্যাড সব করা, স্ক্রিপ্টের মধ্যে। দেখছেন? জি ভাইয়া ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এবার কথা হচ্ছে আমরা আরেকটা জিনিস খুব ভালো মতো যদি আজকে দেখে নিতে পারি, এটা খুব ভালো হয়। যে আমরা এখানে একটু ট্রাই করি যে সিএসএস চেঞ্জ করে দেওয়া যায় কিনা। সিএসএস চেঞ্জ করে দেওয়া যায় কিনা, ধরেন এটাকে আমরা আরেকবার লিখলাম, এটাকে সিএসএস চেঞ্জ করব, মানে এই যে লাইনটা দেওয়া আছে এম ওয়ান এর পরে, এম1 এর পরে যে লাইনটা দেওয়া আছে, এখানে আমরা একটা এক্সট্রা দিব, যেমন ধরেন টেক্সট গুলো অনেক বড় করে দিব। তাহলে আমাকে এখানে সিলেক্ট করি, এখানেই আমরা কাজটা করি। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি, কি এটার নাম কি, কোনটার ধরতেছি, এম1, ইনার এস্টিমেল না, তখন কি হবে, ডট স্টাইল, ডট কি হবে, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। এইভাবে আছে না অন্য কিছু, ব্যাকগ্রাউন্ড কি বলা যায়, ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো ছিল না। আমরা এখানে ভিউটা চেঞ্জ করি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এসে আমরা বললাম ইয়েলো, দেখি এটা কাজ করে কিনা। কাজ করেনি। আমি এটা আপনাদেরকে পরে দেখাবো, দরকার হয়েছে যেটা আমার মিসিং হয় কোনো। এটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি, ও আমরা তো এখানে ওভাররাইট করতেছি, তাই তো, আমরা এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই, আমরা এখানে লিখি, ইন্টারনালে লিখতেছি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এখানে কিছু লিখলাম টেক্সট, দিস ইজ টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার। এই প্রপার্টিটা লেখা হয়নি, আগের দিন আমি একটু দেখতেছিলাম এই বিষয়টা, মানে সিএসএস ও কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায়। কোথায় কোথায় আমরা সার্চ করি, হাউ টু চেঞ্জ সিএসএস বাই
জাভাস্ক্রিপ্ট। কিভাবে কি বলে চেঞ্জিং সিএসএস, এই ব্যাপারটা একটু দেখাচ্ছে, দেখেন। ও এখানে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিছে এরা। কালার, এই কালারটাই আমরা এখানে কালার ইউজ করি। কালার, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিছে। যদি আপনি সিএসএস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার সিস্টেমটা কি, এটা আমরা একটু দেখতেছি। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আমরা রেড লিখি, রেড। এখানে ওভারঅল কি বোঝা গেল আপনারা একটু খেয়াল করেন, যে গেট এলিমেন্ট বাই আইডি m1 এটাকে ধরছি। এবার কিন্তু আমি ইনার এইচটিএমএল চেঞ্জ করতেছি না, আমি এখানে সিএসএস প্রপার্টি চেঞ্জ করতেছি। কি করলাম দেখেন, ডট স্টাইল। আমি যেহেতু সিএসএস এর চেঞ্জ আনবো সেটা এটার নাম আগে কি লিখলাম, আগের বার যেরকম ইনার এইচটিএমএল চেঞ্জ করব, এইচটিএমএল এর ভেতরকার মানে কন্টেন্ট চেঞ্জ করতে চাইছি, তাই বলছিলাম ইনার এইচটিএমএল। এখানে আমি যে কাজটা করব সেটা স্টাইল শীটের কাজ করব। কিসের কাজ করব এটা, কিসের কাজ করব? স্টাইল শীটের কাজ করব। তো সেক্ষেত্রে আমরা ডট স্টাইল লিখলাম, কি লিখলাম? ডট স্টাইল। তারপরে ডট দিয়ে কি লিখলাম? প্রপার্টি। ডট কি লিখলাম? প্রপার্টি। প্রপার্টি তো আপনারা জানেন, কালার মানে হচ্ছে ফন্ট কালারের কথা বলছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, কি ঝামেলা হলো এটা দেখে নিই। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হ্যাঁ, ওই জায়গায় আমরা ক্যামেল কেস ইউজ করা এরকম কিছু করা একটা লাগতে আছে। পারে। আমরা যদি একটু বেশি করে দেখি তাহলে বোঝা যাবে যে অপশন সিলেক্ট, ও আমি তো এখানে না, এখানে কোথায় দেখতেছিলাম জানি, এখানে দেখতেছিলাম। আচ্ছা, যে ডাবল যে নামগুলো আছে সেগুলো আমরা কি করে চেঞ্জ করব বা ই করবো এটা দেখতে হবে আমাদেরকে একটু। এটা যদি এখানে না পাই আমরা সার্চ দিলে পাবো হাউ টু চেঞ্জ, একটা দেখলে আমরা সব বুঝে যাব। হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার বাই জাভাস্ক্রিপ্ট। এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি, ওই যে যেটা বলছিলেন রাশেদ ভাই সেরকমই কিছু একটা হয়েছে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি, মানে আমরা সিএসএস এর যে প্রপার্টিটা লিখি ডাবল করে, আপনার একটা মাঝখানে হাইপেন রেখে দুইটা ওয়ার্ড যদি হয় মাঝখানে হাইপেন, আর এখানে আছে ক্যামেল, ক্যামেল ফরম্যাট বলে এটাকে। ক্যামেল ফরম্যাট দুইটা ওয়ার্ডের মধ্যে সেকেন্ড ওয়ার্ডটা শুরু হওয়ার আগে ক্যাপিটাল লেটার থাকবে। ভিডিওটা দেখলে এই কথাটা মনে পড়বে আপনাদের, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যে ক্যামেল ফরম্যাটটা আবার কি জিনিস। ঠিক আছে, ক্যামেল ফরম্যাটটা হচ্ছে আপনার কোনো প্রপার্টি, অ্যাট্রিবিউট, কোনো ফাংশনের নাম যদি আপনাকে লিখতে হয় এবং দুইটা ওয়ার্ড হয়, এই দুইটা ওয়ার্ডকে যদি হাইপেন দেন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মিস হয়ে যেতে পারে। সেই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মিস হওয়ার জন্য কোনো সুযোগ না থাকে, একটা ওয়ার্ড সিলেক্ট করতে হয়। তো সেই একটা ওয়ার্ড অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা ওয়ার্ড, সেটাকে এক করার জন্য দেখেন ব্যাকগ্রাউন্ড লেখাটা ঠিক আছে, কালারের সিটা বড় হাতের দিয়ে, ক্যামেল ফরম্যাট মানে উটের মতো, অনেক উটের পিঠ যেরকম উঁচু থাকে সেরকম মাঝখানে একটা বড় হাতের লেখা আর কি, ওয়ার্ড থাকে। তার মানে ব্যাকগ্রাউন্ডকে এখানে যদি কালার লিখে দেই, ক্যামেল ফরম্যাট দেখেন একটাই ওয়ার্ড এবং কালার, আমরা তাহলে দেখা যাবে আমাদের এখানে চেঞ্জ আসতেছে। ব্যাকগ্রাউন্ড কালার টোটালটা পি তো পুরো মাথা ব্লক লেভেল ট্যাগ পুরো পি যত দূর ছিল তত দূর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস দেখলাম,
ঠিক না? আমরা দুইটা জিনিস দেখছি। আমরা যদি এখানে দেখি, আরো একটু দেখি, আমরা মানে দুইটা জাস্ট একটু সার্চ করে দেখে রাখি, কারণ অলরেডি অনেক কথা বলে ফেলছি। নতুন একটা ল্যাঙ্গুয়েজ, এত বেশি কথা বলা প্রথম দিনই ঠিক হচ্ছে না। কালকে থেকে মজা মজা দেখবো যে জাভাস্ক্রিপ্টের আসলে মজা কি। দেখেন, আমরা এখানে যদি সার্চ করি, যে আমরা তো আইডি নেম দিয়ে ধরলাম, আমরা কিভাবে ক্লাস নেম ধরতে পারি? আমরা আইডি নেম ধরা দেখছি না, ডকুমেন্ট ডট গেট ছোট হাতের লেখা থাকবে এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। আমরা এখানে একটু মনে করে লেখার চেষ্টা করি যে কেমন ছিল। সিলেক্টর ধরেন, এটা একটা সিলেক্টর, ডকুমেন্ট ডট, এই ডকুমেন্ট লেখার শব্দের অর্থ মানে হচ্ছে পুরো এচটিএমএলটাকে কভার করলাম। গেট ছোট হাতে এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আইডিটা একটা টেক্সট। এখানে কেন ডাবল কোটেশনটা দেওয়া আছে এটা আপনারা বুঝতে পারবেন, আরেকটু আগাইলে বুঝতে পারবেন যে ভেরিয়েবলের একটা ফ্যাক্ট আছে, কোনটা কি স্ট্রিং বলে, মানে কোনটা শুধু টেক্সট। এটা একটা টেক্সট, আইডি শুধু একটা কি টেক্সট। আমরা একটা আইডি নেম, এটা হচ্ছে আইডি নেম। স্যার আমরা এখানে তো মনে হয় সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো, হ্যাঁ, তাই না? সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবেন। আচ্ছা, আইডি নেম, হ্যাঁ, ফরম্যাটটা যেন ভুল না হয়। দেখেন লেখা আছে এখানে, আপনার এচটিএমএল এর অবজেক্টের নামটা থাকবে, কোন অবজেক্টে আপনি কাজ করতে চান, কোনটাকে সিলেক্ট করতে চান। ডট একটা পাইছি যে এইচটিএমএল এর ভেতরকার এলিমেন্ট চেঞ্জ করে দিচ্ছে, ইনার এইচটিএমএলটা আবার বড়। তারপরে কি করতেছে, এটা সমান সমান দিয়ে অ্যাসাইন করতেছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এর মধ্যে আপনি চেঞ্জ টেক্সট, এই যেটা এখানে লিখে দিবেন সেটাই মূলত এই আইডির মধ্যে পেস্ট হবে। একটা পাইলাম। আরেকটা দেখেন, একটা স্টেটমেন্ট যখন শেষ হয়ে যাবে, টোটালটা একটা স্টেটমেন্ট, টোটালটা একটা কি, টোটালটা একটা স্টেটমেন্ট। এবার আমরা পাইছি কি, ভাই কি বললেন? কোনটা কি বললাম, টোটালটা একটা কি বললেন? স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। ও আচ্ছা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমরা চেঞ্জ করতেছি কি স্টাইল, মানে আমরা সিএসএস চেঞ্জ করব। এখানে আপনার প্রপার্টি নেম, প্রপার্টি নেম এইভাবে লেখার কারণ কি, দুইটা ওয়ার্ড, তাই আমি ক্যামেল ফরম্যাটে লিখে দেখাই বুঝাই দিলাম প্রপার্টি নেম। আর এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু, প্রপার্টির ভ্যালু, মানে আপনি যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস চেঞ্জ করতে চান এটা পসিবল। এবার আমরা সার্চ করে দেখব যে আমরা যদি ক্লাস নেম, আইডি বদলে ক্লাস নেমকে সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে সিলেক্ট করব। ক্লাস নেম গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, মেবি এরকম আছে, দেখি কিছু আসে কিনা। রাইট, দেখছেন এখানে সিস্টেমটা আসছে কি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, W3 তেই আছে। আমরা এখানে এক্সাম্পল যদি দেখি, এই যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, দেখছেন কি নামে আসছে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। তো আমরা এখানে যদি এটাকে কপি করে, আমরা এটাকে কপি করে নিয়ে আসি, এখানে রাখি, গেট এলিমেন্ট বাই আইডি থাকবে না, নাম থাকবে কি ক্লাস
নেম গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এখানে হবে কি ক্লাস নেম। ইনার HTML চেঞ্জ করেন বা CSS প্রপার্টি চেঞ্জ করেন, যা করেন করেন, কিন্তু আপনার সিলেক্টর হিসেবে কি আসতেছে? তাহলে এটা নিশ্চয়ই গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম হতে পারে। ট্যাগ নেম, ইনার HTML চেঞ্জ করেন বা CSS প্রপার্টি চেঞ্জ করেন, এটা আপনার বিষয়, এই পার্টটুকু আপনার বিষয় যে আপনি কোনটা করবেন। বাট সিলেক্টর গুলো কি কি আছে আমি একটু দেখতেছি। আমরা যদি এটাকে সার্চ করে কনফার্ম করি আসলে ট্যাগ নেম নামে কিছু ছিল কিনা। আসলে গেট গেট এলিমেন্ট বাই ট্যাগ, get element by tag name, get element by tag name, দেখেন এটাও আছে get element by tag name, এখানে ধরছে দেখেন document dot get element by tag name। এবার আপনি ট্যাগের নাম দিলেন পি বা অমুক বা তুমুক, এখানে এলআই লেখছে, এটা এলআই কে ওরা সিলেক্ট করছে। দেখেন মানে কি করছে, গেট এলিমেন্ট বাই এই এলআই গুলোর মধ্যে একটাকে সিলেক্ট, মানে একটাকে সিলেক্ট করা মানে সবকটা সিলেক্ট হওয়া। এখানে লিখছে কি দেখেন x সমান সমান get element by li document get element by demo। inner HTML কি করছে, এটা ডিট লেভেল চলে গেছে। এটা এটা দেখলে আবার আপনাদের মানে শুরুতেই কঠিন হয়ে যাবে বিষয়টা। আমরা এদিকে না যাই, এটা ফাংশনের মাধ্যমে কাজ করছে, ঠিক আছে, মাই ফাংশনের মাধ্যমে কাজ করছে। ক্লিক করলে এটা হয়তো বা কোনো চেঞ্জ আসবে, এলাই টি ক্লিক করলে ঠিক আসবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো HTML সব সেট করে দিয়ে আসতে পারি, আমার কেন জাভাস্ক্রিপ্ট লাগবে? প্রশ্নটা আসতে পারে না? হ্যালো, জি স্যার। নাকি আমি জোর করে প্রশ্নটা আনলাম সামনে? না না ভাই, অবশ্যই আসতে পারে, আমারও প্রথম প্রথম হ্যাঁ, আসছিল। কথা হচ্ছে আপনি যখন HTML-টাকে লোড নেয়, HTML-টা যখন লোড নেয় তখন HTML CSS আপনি যা লিখে রাখছেন ওটা টোটালি লোড নিয়ে নেয়। ওর পরে ওর কোনো চেঞ্জ আনার পক্ষে আপনার পক্ষে সম্ভব না। মানে যা লোড হয়ে যাওয়ার প্রথম চান্সে লোড হয়ে যাবে, তারপর আপনি আর কোনো কিছু করতে পারবেন না। কিন্তু আপনার একটা লজিক আসলো যে একটা একটা ফর্ম তৈরি করছেন, যে ফর্মের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয় তাহলে এই কটা প্রশ্নের উত্তর দেবে, আর যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে এই কটা প্রশ্নের উত্তর দেবে, আরো এক্সট্রা কিছু ফিল্ড অ্যাড হবে, রাইট? এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যদি এরকম হয় যে লজিকের সিস্টেম করে HTML পেজ তো প্রথমে যেটা লোড নিছে ওইটাই, ওর পরে আবার ও কোনো কিছু অ্যাড ডিলিট কিছুই করতে পারে না। HTML আর CSS অন্য কিছুই করতে পারে না। জাভাস্ক্রিপ্ট কারণে আপনি অ্যাড করলেন, জাভাস্ক্রিপ্ট কি করলো, একটা বাটন রাখলো ইভেন্টের মাধ্যমে। বাটন বললো যে যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন তাহলে এই বাটনে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে একটা নতুন ফর্ম তৈরি হয়ে গেল। আর দেখা যাবে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের জন্য এই বাটনটা ক্লিক করেন তাহলে এই ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। এই যে দুইটা কাজ করার জন্য যে মানে রান টাইমে একটা ওয়েব পেজ লোড হয়ে বসে আছে, রান টাইমে যদি কোনো কাজ করতে হয় এই ডাইনামিক সিস্টেমটা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট লাগবে। এটা শুধু HTML CSS এ পসিবল না। যেমন ধরেন আপনার ওয়েব পেজটা একটা টাইমের পরে বা একটা ডে কে সিলেক্ট করে দেন যে আজকের শুক্রবার আমার ওয়েব পেজের কালার থাকবে ব্লু, আজকে শনিবার আপনার ওয়েব পেজের কালার থাকবে কি, তা এটা কি আপনি বারবার প্রত্যেকদিন যে চেঞ্জ করে দেবেন? এটা কি আসলে পসিবল? ধৈর্যের একটা ব্যাপার আছে না, ঘুমের থেকে উঠে প্রতিদিন আপনি ওয়েব পেজের বডির কালার চেঞ্জ করতেছেন, থিমের কালার চেঞ্জ করতেছেন, এটা কি সম্ভব? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লজিকের মাধ্যমে আপনার কম্পিউটারের ডেট অনুযায়ী ওইখান থেকে ডেটকে কালেক্ট করে জাভাস্ক্রিপ্ট স্টোরে নিয়ে বলতেছে আজকে যদি রবিবার হয় লজিকের মাধ্যমে বলেছে
শনিবার হলে অমুক ডেট অমুক কালার, রবিবার হলে তমুক কালার। এই যে বিষয়গুলো, এগুলো তো স্ট্যাটিক ভাবে একটা HTML এ পসিবল না। আমি বুঝাতে পারছি জাভাস্ক্রিপ্ট এখন কেন তাহলে দরকার? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। ওকে। জি স্যার। তাহলে আমরা সিলেক্টর কয়টা দেখছি, এই কয়টাই আপাতত থাকুক। আরো যদি থাকে অ্যাডভান্স লেভেল পরে আমরা দেখবো। 4টা। যেমন ধরেন আমরা সিএসএস এর সব সিলেক্টর অলরেডি আমরা দেখতে পাইনি, আরো অনেক ধরনের সিলেক্টর আছে, অনেক লজিক্যাল সিলেক্টর আছে, এগুলো আমরা দেখি নাই। অনেক হাই লেভেল যখন আপনারা এক্সপিরিয়েন্স হবেন, এই যতটুকু দেখানো হয়েছে এতটুকু হজম করে ফেলেন, তারপরে দেখবেন এক্সট্রা গুলো আপনাদের কাছে আসলে আপনারা বুঝবেন, ইউজ করতে পারবেন। বা আপনার পছন্দ না হলেও ক্লায়েন্ট ইউজ করছে সেটাকে ইউজ করে আপনি কাজ করে অন্তত কাজ শেষ করতে পারবেন। আর আমরা অলরেডি আজকে সিলেক্টর কয়টা দেখলাম জাভা স্ক্রিপ্টের? 4টা। 4টা সিলেক্টর দেখলাম। 4টা না, 3টা সিলেক্টর দেখছি। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ক্লাস নেম, আর একটা হচ্ছে ট্যাগ নেম। বুঝা গেছে? হ্যালো, জি ভাইয়া, বুঝা আচ্ছা। গেছে। তো এইগুলা আপনারা একটু বাসায় এই যে W3 তে জাভা স্ক্রিপ্টের টিউটোরিয়ালে যদি আপনি যান, জাভা স্ক্রিপ্ট এগুলো উঠাই দেই। আপনি যদি এখানে জাভা স্ক্রিপ্টে যান, কই গেল? এই যে জাভা স্ক্রিপ্ট। এই জাভা স্ক্রিপ্টে যদি আপনি ক্লিক করেন, তো সেক্ষেত্রে এখানে আপনি এই টিউটোরিয়াল গুলো বা এই ট্রাই গুলো করার সুযোগ আছে আপনার। আপনি এগুলো সব কপি করে নিবেন এবং আপনার এই যে রুলস লেখায় যদি কোনো ভুল থাকে, যে কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের ছিল, এটা আপনার মনে নাই, তাহলে কিছুই হবে না, কোনো কাজই করা সম্ভব হবে না। এই জন্য এই কয়টা স্যার লেখার নিয়ম। আমার একটা কোশ্চেন হ্যাঁ ছিল। ভাই বলেন। স্যার আমরা যদি নতুন কোনো প্রপার্টি বা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই তাহলে কি আবার ওই ডট দিয়ে লিখতে লাগবে? এক্সট্রা প্রপার্টি যে কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা আগামী দিন দেখবো, আজকে আর এইদিকে যায়েন না, মাথা ঘোলায়েন না, যত ঘোলাই যাবে ঝামেলা হবে। এতটুকু তো বুঝছেন ক্লিয়ার, আগে তাই বলেন, তাহলে আমি খুশি। জি স্যার বসছি, এই যে আমি এটাই বলতে চাচ্ছি, ডট দিয়ে যে লিখছেন যদি বারবার ওইটাই বলতে আমি চাচ্ছি আবার। বলতেছি, যদি একটা সিলেক্টরের মধ্যে একাধিক স্টাইল দেওয়া যায় সিএসএস এ, জাভা স্ক্রিপ্টে এটা পসিবল, আরো বেশি পসিবল। বুঝতে পারছেন? আপনারা আগে একটা লেখা শেখেন, আমরা সামনে আচ্ছা অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে দেখবো। আর একটা কথা বারবার বলছি, শেখার ক্ষেত্রে একটাই সিচুয়েশন, মনে করেন এই যে আজকে যা দেখলেন এটাই জাভা স্ক্রিপ্ট, এর বেশি কিছু আর নাই। 5 থেকে 10 বার প্র্যাকটিস করে আমি যেন নেক্সট কোনোদিন শুনি না যে স্যার এই জাভা স্ক্রিপ্ট তো ওই জায়গায় লেখার নিয়মটা ভুলে গেছি। যদি আপনি এক্সপার্ট হতে চান, আর যদি মনে না স্যার এটা মাথায় ঢুকে কম, জাস্ট জেনে রাখতেছি, সেটা আলাদা বিষয়। কথা ক্লিয়ার সবার জন্য, কিন্তু এক কথা সবার জন্য। জি স্যার। বুঝতে পারছেন? তা যারা শুধু HTML ট্যাগটা জানে তারাই কিন্তু জাভা স্ক্রিপ্টের ক্লাস স্টার্ট করতে পারে। এবং অলরেডি আমি তাদেরকে সবাইকে বলছি যে সবাই মন দিয়ে দেখেন যে আজকে নতুন একটা ক্লাস, নতুন একটা ল্যাঙ্গুয়েজ। আপনারা এই ভিডিওটা দেখে এই জাভা স্ক্রিপ্টটাকে অন্তত জাভা স্ক্রিপ্টের সাথে সাথে অল্প অল্প করে আগান, বুঝে নেন, যেন আপনার এই যে আমাদের 25টা ক্লাস পর্যন্ত আমাদের যে টিউটোরিয়ালগুলো ছিল তার সাথে জাভা স্ক্রিপ্ট অ্যাড হলে আপনি অনেক শক্তিশালী অবস্থানে চলে আসবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। বুঝতে পারছেন? জি স্যার।